রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের একটি জনপ্রিয় দল হিসাবে আওয়ামী লীগের সৃষ্টি থেকে এখন পর্যন্ত তার ধারাবাহিকতা, গণতান্ত্রিক ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় দল হিসাবে, উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য। আর এই দলটিকে কার্যক্রম নিষিদ্ধ করা মানে প্রকারান্তরে সামগ্রিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে, জনবিচ্ছিন্ন করা এবং রাজনৈতিকভাবে এই দলটি মানুষের পক্ষে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের কাছে এটা অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ মানুষদের কাছেও এটা অগ্রহণযোগ্য। আর আপনি যে কথাটি বলেছেন 13 তারিখে কেন লকডাউনের কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বিষয়টা খুবই পরিষ্কার। আগামী 13 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মানবতার মা, বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বারবার মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রীর সফলতার সাথে, দক্ষতার সাথে এবং সততার সাথে দেশের মানুষের কল্যাণে কাজ করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে বাস্তবতা তিনি গড়ে তুলেছেন, এই সক্ষমতা তিনি দেখিয়েছেন, তাকেই একটি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে তিনি মানে অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার দোসররা বঙ্গবন্ধু কন্যাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার মানুষে প্রতিহিংসা পরায়ণ হয়ে এবং একান্তই দেশের মানুষের বিপক্ষে উনি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য, ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিহিংসাকে বাস্তবায়নের জন্যই দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে তথাকথিত আইসিটি আদালত গঠন করেছেন, যেটা সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এবং যে আদালতটি হলো যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সংবিধানে সংযোজিত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ যে সংবিধান, সেই সংবিধানেই এটা উল্লেখ ছিল। সেই আদালতে সেই আইসিটি আদালতের নামে নতুন করে উনি অধ্যাদেশ জারি করে যে আদালতটি গঠন করেছে, এই আদালতে কোনোভাবেই কোনো রাজনৈতিক নেতা, বাংলাদেশের জননন্দিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের নামে প্রহসন, ক্যাঙ্গারু কোড বানিয়ে ক্যামেরা ট্রায়ালের নামে সর্বোচ্চ শাস্তি দেওয়ার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই 13ই নভেম্বর বিচারের রায়ের তারিখ কবে ঘোষণা করা হবে, সেই তারিখটি হলো 13ই নভেম্বর। তো এই 13ই নভেম্বরকে ঘিরে বাংলাদেশের মানুষের ভিতরে, রাজনৈতিক সচেতন মানুষের ভিতরে, আওয়ামী লীগের নেতা কর্মী সহ সকল পর্যায়ের আমাদের যে সহযোগী সংগঠনগুলো আছে, বিশেষ করে সর্বপ্রথম নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং 14 দলের শরিকদের সাথেও আমরা এই কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও আমরা চেষ্টা করেছি এই সীমিত পরিসরের মধ্য দিয়েও যোগাযোগ করার, কারণ আপনারা জানেন কার্যত তো বাংলাদেশে। আমি জনাব নাসিম আপনাকে একটু থামাচ্ছি শোটি একটু ইন্টারেক্টিভ হওয়ার জন্য। আপনি বলছেন যে 14 দলের শরিকদের সাথে আপনাদের আলোচনা হয়েছে, তো এটি শুধুমাত্র তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নয়, 14 দলের সমন্বিত কর্মসূচি। 14 দলের সাথেও আমাদের মত বিনিময় হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক দল, কোন কোন রাজনৈতিক দল? 14 দলের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ আমাদের মজদুর পার্টি, অন্যান্য রাজনৈতিক দল, 14 দলের শরিক দলগুলো সকলের সাথেই কম বেশি আমাদের আলোচনা। জাতীয় পার্টি কি রয়েছে? আনুষ্ঠানিক কোনো বৈঠক
আমরা করতে পারিনি। এটা বাস্তবতা হলো যে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থাতে এটা করার কোনো সুযোগ এই অবৈধ দখলদার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কারণে এটা সম্ভব হচ্ছে না। জাতীয় পার্টি কি আছে আমি এই যে কর্মসূচিতে? লকডাউনের যে কর্মসূচিটি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে, এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক থেকে আপনি আইনজীবী থেকে আরম্ভ করে আমরা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকলেই, রিক্সাওয়ালা থেকে কলকারখানার মজুর, সবাই এই আন্দোলনের সাথে, এই অবিচারের বিরুদ্ধে, এই প্রতিহিংসা পরায়ণ নীতির উদ্দেশ্য সাধনের জন্য অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার দোসররা যে নাটক মঞ্চস্থ করছে, এর বিপক্ষে সবাই ঢাকা 13 নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছি। আমরা আহ্বান জানিয়েছি সেদিন ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ এই লকডাউনের সমর্থনে তারা জনমত তৈরি করবে, এবং আমাদের নেতাকর্মীরা, আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, তরুণ প্রজন্মের, আপনি আপনি এটা বলেছেন, আমি জানতে তারা চাই। এই লক্ষ্যে কাজ করবে, মত বিনিময় করবে আচ্ছা, এবং তারা জনমত তৈরি। নরমালি এটা তো একটা নতুন ধারণা বাংলাদেশের রাজনৈতিক কনসেপ্টে। আমরা অবরোধ দেখেছি, আমরা হরতালের কনসেপ্টটা দেখেছি, লকডাউন শব্দটি আমরা আসলে করোনা ভাইরাসের সময় আমাদের কাছে খুব জনপ্রিয় হয়েছে। লকডাউন মানে হচ্ছে ঘরে বসে থাকা, লকডাউন মানে হচ্ছে কারো সাথে কারো যোগাযোগ না হওয়া, আপনি বাইরে যাবেন না। তা এখন লকডাউনের সময় আসলে এক্স্যাক্টলি কর্মসূচিগুলো কি হবে আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। ঘরে বসে থাকবে? আমি বলি, লকডাউন তো করোনা ভাইরাস না, করোনার কালীন এটা একটা ভাইরাস। তো করোনা ভাইরাসের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য খেয়ে না খেয়ে কর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু করোনার হাত থেকে বাঁচতে চাই বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ বাঁচতে চাচ্ছে। আর বাংলাদেশের আজকের যে অবস্থা দাঁড়িয়েছে, আর্থসামাজিক, রাজনৈতিক, মেহনতি মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবৈধ সরকারকে করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর সরকার হিসাবে এবং তার দোসরদেরকে একইভাবে এই ভাইরাসের হিসাবে আমরা দেখি। সুতরাং এই ভাইরাস মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায়, গণতান্ত্রিক মানুষ চায় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ চায়। আমরা সেই মানুষের, সেই করোনার ভাইরাসের সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তাকে কাজে লাগিয়ে ওই রকম আমরা একটি কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম আমরা ঘোষণা করেছি। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর ভাইরাসের নেতা, এবং এই ভাইরাসের নেতা, ভাইরাসের কে যিনি বাঁচিয়ে রেখেছে, রক্ষা করছে, রক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদারি দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এবং অনৈতিক অবৈধ এমন টিকা নিয়ে রাস্তায় নামছেন যেই টিকার কারণে প্রফেসর ডক্টর ইউনূসকে আপনারা বলছেন করোনা, এই করোনা নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগের টিকাটা কি? যে কেন আওয়ামী লীগ আসলে কি করবে? আদালত ঘেরাও করবে নাকি বাড়িতে বসে থাকবে? আমি কিন্তু প্রশ্নের উত্তরটি পাচ্ছি না, কারণ আপনাদের নেতাকর্মীরা যখনই বিচ্ছিন্নভাবে, আমি প্রশ্নটি করি, করছেন তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে তো হয়রানি করা হচ্ছে। অল্প কিছু সংখ্যক তরুণরা আমরা দেখি যে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের পতাকা নিয়ে রাস্তায় নামছে, আবার কিছুক্ষণ পরে আবার ব্যানারটাকে তারা ঢুকিয়ে দৌড়ে পালাতে হচ্ছে, কারণ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলছেন মিছিল দেখা মাত্রই তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কি একটা সহিংস অবস্থার দিকে ঢাকাকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা 13 নভেম্বরে? সহিংস অবস্থায় তো ফেলে দিয়েছে 5ই আগস্টের আগে থেকেই শুরু করেছে। 5ই আগস্ট 2024 সালে চূড়ান্ত পরিণতি এবং পরবর্তী সময়ে দেশের মানুষ প্রত্যক্ষ করছে। এটা প্রতিদিন, প্রতি মুহূর্ত তারা এটা চালিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা, হত্যা করা, যারা হত্যাকারী, মব সন্ত্রাস সৃষ্টিকারী তাদেরকে রক্ষা করা, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, ইনডেমনিটি দেওয়া, এসব কিছুই তো এই
এই করোনা ভাইরাস যদি আমরা ধরি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভয়ঙ্কর এবং সত্যি ভয়ঙ্কর করোনা ভাইরাস, চাইতেও শক্তিশালী করোনা ভাইরাস। যেমন আমাদের হাজার হাজার মানুষকে, লক্ষ মানুষকে আমরা হারিয়েছি, এই আমার মনে হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দুঃশাসনে, ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনে আমাদের কিন্তু নেতাকর্মীরা প্রতিদিনই মারা যাচ্ছে, কারাগারের অভ্যন্তরেও মারা হচ্ছে, কারাগারের বাইরে, এবং ধরে মিথ্যে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, মিছিল করতে দেবে না, মিছিল করতে দেওয়া হবে না, মিছিল করতে গেলে গ্রেপ্তার করা হবে, এবং মব সন্ত্রাসীতে লেলিয়ে দেওয়া, এটা প্রতিদিনের ঘটনা, প্রতি মুহূর্তের ঘটনা। সুতরাং আমরা এই সকল অপকর্মের দুঃশাসনের হাত থেকে আমরা বাঁচতে চাই, বাংলাদেশের মানুষকে আমরা বাঁচাতে চাই। দেশের মানুষের জীবনের যে নাভিশ্বাস, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষদের আজকে যে অবস্থা, অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সমস্ত কিছুই তো ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া কাঠামোকে রক্ষা করতে হলে, এই ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দেশে খুনিদের রাজত্ব, সন্ত্রাসীদের রাজত্ব, যারা খুন করে দাপিয়ে বেড়াতে পারে, তারাই এখন দেশটার মূল শক্তি, এবং এই শক্তির জনক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তো যে কথাটি আপনি জানতে চেয়েছেন, এই সকল শক্তির আধার হলো, জনক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমরা মনে করি জনমত সৃষ্টি করে, জনমতের শক্তিতে বলিয়ান হয়ে, গণ অভ্যুত্থান করে, অগ্নিগর্ভে পরিণত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় দেওয়া এবং পদত্যাগে বাধ্য করাই হলো বাংলাদেশে শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা, গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে দেশ ফিরে আসার একমাত্র পথ, একমাত্র বাধা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই বাধাকে আমাদের সবার আগে বিতাড়িত করতে হবে। তাহলে আগামী লকডাউনের কর্মসূচির ভিতর দিয়ে আমি আর কি শেষ করি। জি জি, কিন্তু আপনাকে বোধহয় আমি বাধাগ্রস্ত করতেছি। না শিওর, আপনি শেষ করুন। কারণ লকডাউন কর্মসূচির ভিতর দিয়ে এই আদালতের অন্যায়, অবিচারিক যে প্রহসনমূলক যে তারিখ ঘোষণা করবে, আমরা সেটাকে বানচাল করতে চাই জনমতের ভিত্তিতে, জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে, যাতে আদালতে যে তারা বসতে না পারে, এবং আদালতে প্রতি বাংলাদেশের মানুষের যে ধিক্কার, ঘৃণা এই অবৈধ আদালতের প্রতি, এবং যে ঘৃণা, সে ঘৃণার বহির প্রকাশ জনমতের ভিতর দিয়ে প্রকাশিত হোক, এবং ঢাকা সিটিকে লকডাউনের মধ্য দিয়ে ঢাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, এটা আমাদের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান। এবং আমরা মনে করি এই 13 তারিখে ঢাকা যেমনই ভাবে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, তেমনি ভাবে সারা বাংলাদেশের মানুষও ধিক্কার জানাবে, যার যার অবস্থান থেকে, যার যার এলাকা থেকে। এবং একইভাবে ঢাকায় যারা আছেন, ঢাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা, সচেতন মানুষ এবং প্রগতিশীল মানুষ, সিভিল সোসাইটি, সকলেই এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার জানাবে, প্রতিবাদ জানাবে, বিক্ষোভ জানাবে, এবং এই বিক্ষোভ জানানোর মধ্য দিয়েই আপনাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি, যেহেতু এটি একটি প্রশ্নোত্তর পর্বের মতোই একটি টক শো, আমরা আপনার প্রশ্নটাই যদি সংক্ষিপ্ত করেন এবং একই প্রশ্নের উত্তর রিপিট না করে, আমি যদি জানতে চাই, আপনার বক্তব্য থেকে আমি একটু বুঝতে পারলাম এটা অনেকটা অভ্যুত্থানের একটা প্রাথমিক পর্যায়ে। আপনি বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে প্রফেসর ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে বিদায় জানাতে হবে, এখন 13 তারিখ হচ্ছে সেটার একটা প্রাথমিক পদক্ষেপ, তাই কি? না, 13 তারিখ আমাদের তার একটি উল্লেখযোগ্য কর্মসূচি, গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমরা বাংলাদেশের মানুষের অতীত ইতিহাস থেকে আমরা জানি যে গণ অভ্যুত্থান হয়ে আইয়ুব, ইয়াহিয়া সহ অনেক, এমনকি বিএনপি জামাতের সরকারও, বেগম খালেদা জিয়ার সরকারও গণ অভ্যুত্থানের কাছে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে। এটা কোনো তারিখ নির্ধারণ করা থাকে না, যে কোনো সময় জনগণ অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে, জনগণের বিক্ষোভ যে কোনো কর্মসূচির ভিতর দিয়েই পালিত হতে পারে। সে 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে মনু মিয়াদের রক্তের মধ্য দিয়ে সেদিন কিন্তু ঢাকায় অগ্নিগর্ভ হয়েছে, সেদিন আদালতের বিচারক পালিয়ে গিয়েছিল।
এটা দেশবাসী জানে, ইতিহাস আছে। সুতরাং আমরা সবগুলো কর্মসূচিকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে মনে করি। তবে এই অবৈধ অন্যায় কার্যক্রম যত দীর্ঘ হবে ততই শক্ত এবং শক্তিশালী জনগণের জনমত তৈরি করে আমরা এই অবৈধ দখলদারকে বিদায় দেওয়ার জন্য আমরা যেখানে যে ধরনের প্রয়োজন সেই ধরনের কর্মসূচিও আগামী দিনে আমরা করতে থাকব। আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার দলের সভানেত্রী বলেছেন যে বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ, এবং আপনি কি মনে করেন যে এই 13 তারিখ সেই বিস্ফোরণ ঘটবে? জনগণ যেভাবে রুষে উঠছে, যেভাবে বিক্ষুব্ধ, তাতে আমার মনে হয় যে কোনো সময় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে রূপ দিতে পারে, বাংলাদেশের মানুষ অগ্নিগর্ভ হয়ে যেতে পারে, বাংলাদেশের মানুষ এমনভাবে অতীতের মতোই আগামী দিনের ভবিষ্যতের জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী এবং আইএসআইয়ের এজেন্টরা যেভাবে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, এই অশুভ শক্তির হাত থেকে, জঙ্গিবাদী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশে রক্ষা করা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলমত নির্বিশেষে অন্যান্য দলের মানুষরাও কিন্তু এখন এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে কিন্তু প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে অন্যায়ভাবে প্রতিদিন গ্রেপ্তার, আতঙ্ক গ্রেপ্তার, গণগ্রেপ্তার এবং লক্ষ লক্ষ মানুষকে মিথ্যে মামলা দিয়ে যে মামলার বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য এবং অত্যাচারের যে স্টিম রোলার চালাচ্ছে, এটাই হলো বাংলার মানুষকে ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে যে কোনো সময় বাংলাদেশের মানুষ এই সরকারকে, এই অবৈধ দখলদার সরকারকে বিদায় জানানোর জন্য বিস্ফোরণ মুখ পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠতে পারে। আচ্ছা, এখন আরেকটি আপনার তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগের তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, একজন দর্শক মন্তব্য করেছেন। তো এখন এই যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তাহলে কি বাংলাদেশ কি আরেকটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? আরেকটা জুলাই অভ্যুত্থান যেভাবে আমরা 1400 প্রাণহানির ঘটনা দেখেছি, এই নির্বাচনের আগে কি তাহলে বাংলাদেশ এমন পরিস্থিতির দিকে যাচ্ছে? আরেকটা রক্তাক্ত পরিস্থিতির দিকে কি যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে অবৈধ দখলদার ইউনূস সরকার। তিনি মেটিকুলাসলি যে ডিজাইন করে 5ই আগস্টের যে গৃহযুদ্ধের যে সূচনা করেছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ, নবীন আমাদের সন্তানরা, ছাত্র সমাজ, যাদেরকে আমরা আগামীর ভবিষ্যৎ হিসাবে বিবেচনা করি, তাদেরকে প্রতারিত করেছে মানুষ, এসের একটি অংশকে প্রতারিত করেছে। সেই প্রতারণার ফাঁদ ফেলেই তো তিনি 5ই আগস্ট 2024 সালে গৃহযুদ্ধের সূচনা করেছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, এটা কোনো অভ্যুত্থান ছিল না, এটা ছিল জঙ্গিদের, সন্ত্রাসীদের এবং মেটিকুলাস ডিজাইনের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি নীল নকশা। সুতরাং গৃহযুদ্ধের দিকে উনি ঠেলে দিয়ে ওনার স্বার্থ, বিদেশিদের দোসর হিসাবে তিনি কাজ করেছেন, দালাল হিসাবে তিনি কাজ করছেন। এখনো তার এই যুদ্ধ কথাটা ওনার মুখ দিয়েই বারবার বের হয়। আপনি দেখবেন যখনই বক্তৃতা উনি দেন, সাক্ষাৎকারে, তখনই বলে দেশে একটা যুদ্ধ অবস্থা। কোথায় যুদ্ধ? উনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ, উনি কথায় কথায় যুদ্ধ বলে। বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের কোনো সরকার প্রধান অথবা কোনো দায়িত্বশীল মানুষ তো একটি শান্তিপ্রিয় দেশে, যে দেশের মানুষের শান্তি, সম্প্রীতির, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ইতিহাস, 1000 বছরের ইতিহাস আছে। আমাদের শিল্পকলা, আমাদের সাহিত্য সংস্কৃতির একটি ধারাবাহিকতা আছে, এটা হঠাৎ করে গজিয়ে ওঠা না। সেই দেশের একজন রাষ্ট্রের দখলদার হয়ে ফ্যাসিস্টদের মতো, স্বৈরাচারের চাইতেও আরো কঠিন স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেন দেশটাকে, দেশের যুদ্ধ অবস্থা। তা আমরা গৃহযুদ্ধ করতে চাই না, গৃহযুদ্ধ তো উনি শুরু করেছেন এবং ওনাকে বিদায়, উনি যত দ্রুত চলে যাবেন, যত দ্রুত দেশবাসী নির্বাচন দিয়েছেন ফেব্রুয়ারিতে, ওনার এই অসম যুদ্ধ, ওনার এই অন্যায়,
ওনার এই মানে দেশ বিরোধী কর্মকাণ্ড, দেশদ্রোহী কর্মকাণ্ড থেকে দেশের মানুষও রক্ষা পাবে, দেশে শান্তি ফিরে আসবে। আমরা গৃহযুদ্ধের দিকে উনি নিতে তো চাই না। নির্বাচন উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা, এই সবগুলো উদ্দেশ্যই হলো ওনার নিজস্ব, ওনার প্রতিহিংসাকে উনি চরিতার্থ করতে চান। উনি বাংলাদেশকে নির্বাচনের তারিখ তো ঘোষণা করা হয়েছে, তো উনি তো নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তো স্বাভাবিকভাবে তিনি নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন, এমনটাই তো পরিস্থিতি। তো এখন নির্বাচনের জন্য তো আমরা দেখলাম বিএনপিও তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো ঘোষণা করবে। তো নির্বাচন দিলে তো ইউনূস সরকার এমনিই বিদায় হয়ে যাবে, তো তখন তো আর সংকট না। আপনারা যেটা চাইছেন, আপনারা কি এর আগেই নির্বাচনের আগেই বিদায় চাইছেন? বড় সংকট তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই, এবং সংকট উনি তৈরি করেন। উনি কোনো ভালো কিছু করেছে গত 15 মাসে? উনি কোনো জনহিতকর, দেশের কল্যাণে উনি কোনো কাজ করতে পেরেছেন কিনা, এটা তো আমরা সবাই, আপনারা দেখছেন। উনি সংকট তো উনি সংস্কার নিজেই প্রস্তাব নিয়ে ঐক্যমত কমিশনে বসেছেন। হ্যাঁ, উনি যে ঐক্যমত্য কমিশন বানিয়েছেন, উনি এই 8 মাস, প্রায় 1 বছর যাবত ওরা চা নাস্তা খেলো, গল্প গুজব করলো। আমি একটা পত্রিকায় দেখলাম যে শুধু চা নাস্তা বিস্কুট খেয়ে 83 কোটি টাকার উপরে ব্যয় করেছে। ওটা দিয়ে তো ব্যয় করে আবার বিবৃতি দিয়েছে, একটি অশ্বডিম্বক পেরেছেন। না, এই অশ্বডিম্বক পেরেছেন, এবং এইগুলো সবকিছুই ওনার মেটিকুলাসলি ডিজাইনের অংশ। সেই জায়গায় যিনি সংকট সৃষ্টি করেন, যিনি যুদ্ধ স্বপ্ন দেখেন, তিনি যখনই কথা বলেন তখনই যুদ্ধ ভাব, আসলে উনি কি চান সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এখন দেশবাসীও বুঝে গিয়েছে আমরা ওনার হাত থেকে বাঁচতেছি। আল্লাহর ওয়াস্তে উনি মাফ করুক। উনি এই ক্ষমতা থেকে ওনার ব্যর্থতার কারণে, ওনার অযোগ্যতার কারণে, ওনার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উনি নিজে কেন বোঝেন না, এখনো বুঝতে পারতেছেন না যে তাকে বাংলাদেশের মানুষ যতটুকু আগে ওনাকে সম্মান জানাতো, সেই সম্মানটুকু সবটুকু উনি পদদলিত ওনার কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু উনি করেছেন। এখন আর বাংলার মানুষ ওনাকে সম্মানের জায়গায় বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই এবং নিচ্ছে না, এবং সবাই তার হাত থেকে বাঁচতে চায়, দেশ বাঁচতে চায়, জাতি বাঁচতে চায়, এবং আমাদের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য একটি গণতান্ত্রিক আমরা আপনার কাছ থেকে আরো গভীর বিশ্লেষণ চাই। আপনি যদি একটু আমাকে বিনয়ের সাথে আরো কয়েকটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কোনো অসুবিধা নেই। যেমন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে আপনার দলীয় সভানেত্রীর এই সাক্ষাৎকারগুলো কি রাজনীতিতে একটা নতুন বার্তা কিনা? যেমন ভারতে তিনি অতিথি হিসেবে রয়েছেন, গৃহবন্দী অবস্থায় রয়েছেন, বাইরে যেতে পারছেন কি এটা পরিষ্কার না, কিন্তু তিনি লিখিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন। এটি কি ভারতের সম্মতি নিয়েই দিচ্ছেন? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। তো নির্বাচনের আগে ভারত কি আসলেই একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে কিনা, যে শেখ হাসিনার আওয়ামী লীগকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা নতুন বার্তা কিনা এই সাক্ষাৎকারগুলো? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা, আমাদের নেত্রী ভারতে অতিথি হিসাবে এখানে আছেন, ওনার মত প্রকাশের অধিকার আছেন, এবং আমরা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই আমরা করতে চাই। বাংলাদেশের মানুষকে নিয়েই ওনার ভাবনা, এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতিতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হোক, নির্বাচিত, জনগণের অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এটা আওয়ামী লীগের প্রত্যাশা, এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাশা। সেই প্রত্যাশাগুলোই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি উপযুক্ত সময় বিবেচনা করেই যখন দেওয়া দরকার তখন উনি দিয়েছেন। আপনি দেখেন, গত 15 মাস 5ই আগস্টের 2024 সালের 5ই আগস্টের পর থেকে উনি কিন্তু বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে উনি কথা বলছেন, যোগাযোগ রক্ষা করছেন।
কথা বলতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, তৃণমূলের শ্রেণী পেশার মানুষজনদের সাথে, অত্যাচারিত নির্যাতিত যারা জীবন দিয়েছে তাদের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সদস্য যারা জীবন দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শোক দুঃখের কথা উনি যেমন শুনেছেন এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, যতটুকু সীমিত পরিসরের ভিতর দিয়েও মানুষদেরকে সাহস দিয়েছেন। উনি উপযুক্ত সময় বিবেচনা করেছেন। এখন আর ধৈর্য সীমার বাঁধ ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার দোসরদের অত্যাচারে, যে কারণে উনি বাংলাদেশের মানুষের প্রয়োজন আন্তর্জাতিক দুনিয়াকে উনি একটা সময় ওনার মতো করেই বিবেচনায় নিয়ে উনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি ওনার কথাগুলো, ওনার মতামতগুলো, ওনার দৃষ্টিভঙ্গি, উনি কিভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ আসুক সেই কথাটি বলেছেন। এটা কোনো দেশের ইচ্ছায় না, এটা বাংলাদেশের মানুষের ইচ্ছা। কারণ বাংলাদেশের মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতেই জনমতের ভিত্তিতেই বাংলাদেশের মানুষের সাথে যদি নিবিড় সম্পর্ক হয়, বাংলাদেশি গণমাধ্যম হিসাবে আমরাও তো একটু সাক্ষাৎকার পেতে পারি তাইলে। হ্যাঁ, বাংলাদেশের সাংবাদিক বা বাংলাদেশের গণমাধ্যমকে উনি কবে সাক্ষাৎকার দেবেন? আপনাদের পরিকল্পনা কি? কারণ বাংলাদেশের মানুষেরও তো নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে, বাংলাদেশের গণমাধ্যমেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে। আমরা দেখি আমাদের শীর্ষ দলের নেতৃবৃন্দরা বাংলাদেশি গণমাধ্যমে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। এটা কি আমরা কি সাংবাদিক হিসেবে খুব একটা ভালো মানেন না, নাকি আসলে আপনারা শুধু বিদেশি গণমাধ্যমে? অনেকগুলো প্রশ্ন করছেন, আমি তো একটা একটা করে উত্তর দিতে হবে। বাংলাদেশের গণমাধ্যমে আমাদের কোনো কথা কোনো পত্রিকায় লেখার মতো অবস্থা কি বাংলাদেশে আছে? আমি এই প্রশ্ন আপনার মাধ্যমেই বাংলাদেশের মানুষের কাছে। দ্বিতীয়ত হলো, বাংলাদেশে আজকে একটু আগে এখানে আসার আগে দেখলাম যে দখলদার ইউনূসের ডাস্টবিন নামে খ্যাত একজন ওনার বিশেষ সহযোগী দোসর, তিনি বলছেন বাংলাদেশের সব মিডিয়া এখন আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। বাংলাদেশের সব মিডিয়া যারা আছেন সব সাংবাদিকদেরকে উনি দোসর বলতেছেন, আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। এবং আপনি কি এটা জানেন? তো বিষয়টা হলো, উনি যা বলবেন, ওনার কথার যে শুনবেন, উনি যেটা হুকুম করবেন, সেটাই হলো ওনার দৃষ্টিতে সাংবাদিকতা। তো এরকম একটা অবস্থা বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে যে বাংলাদেশের সাক্ষাৎকার দিয়ে লাভটা কি? ডাস্টবিন শফিক সাহেবের ইচ্ছার চরিতার্থ করার জন্য আমাদের কথা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় না, এবং আপনি খুব ভালো করে জানেন পৌঁছানোর কোনো সুযোগ নাই। সেই সুযোগ যখন আসবে তখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আপনি পলিটিক্যাল নিউজে পৌঁছানোর সুযোগ পেয়েছেন, আপনাকে কথা বলার সুযোগ আমরা দিয়েছি, তো নিশ্চয়ই আপনার দলীয় সভানেত্রীও সুযোগ পাবেন। তো কিন্তু তার ওনার আগ্রহটা আমার কাছে মনে হয় এখনো কোনো বাংলাদেশি গণমাধ্যমে উনি বা বাংলাদেশি কোনো সাংবাদিককে উনি সাক্ষাৎকার দেন নাই। বাংলাদেশের কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাওয়ার মতো দুঃসাহস নেই। কারণ দুঃসাহসটা হলো, তাকেই তো গ্রেপ্তার করবে, তাকেই তো খুনের মামলা দিবে, তাকে তো গুমের মামলা দিবে, তাকে তো আইসিটি আদালতে তাকে আসামি করে গ্রেপ্তার করা হবে, তারপর বিচার করা হবে। ওই 13ই নভেম্বরের মতো দেখা যাবে একদিন রায় ঘোষণা করে ফাঁসি দিয়ে দিবেন। তো এই সাহস কেন সাংবাদিকরা দেখাবে? এই বিষয়টা তো আপনাকে চিন্তাও করতে হবে। আপনি কি ফাঁসিতে ঝুলতে চান? এই আইসিটি এই অবৈধ আদালতে ফাঁসিতে ঝোলার মতো সাহস আছে অনেক সাংবাদিকের। আমরা তো দেখেছি ওসামা বিন লাদেন যখন পাহাড়ের গুহায় লুকিয়েছিল, তখন ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তো উনি তো এক সাবেক প্রধানমন্ত্রী, তো ওনার সাক্ষাৎকার নেওয়া যাবে না কেন? উনি তো নিচ্ছে না। তো আপনি বাংলাদেশে, আমি তো বললাম পলিটিক্যাল নিউজ ওনার সাক্ষাৎকার নিতে চায়, পলিটিক্যাল নিউজ সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চায়। আমি এটি অন রেকর্ডে বললাম, আপনি ব্যবস্থা করুন, আমরা সাক্ষাৎকার নিতে চাই। আপনাদেরকেও দেওয়া হবে, নিশ্চয়ই দেওয়া হবে, তবে নিশ্চয়ই দেওয়া হবে। আপনার সাথে আমি কথা বলতেছি, সাক্ষাৎকার দিচ্ছি, এটা হয়তো আপনি যেহেতু লন্ডনে বসবাস করেন, ওখানে থাকতেছেন, এ কারণে আপনি সাহস দেখাচ্ছেন। আপনার সাহসের আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের অনেক সাহসী সাংবাদিক আছেন
অনেক সাহসী সাংবাদিক বন্ধুরা আছেন, তরুণ প্রজন্মের সাংবাদিকরা আছেন, তারা ফাঁসির কাছে ঝোলার মতো সাহস তাদের আছে। সময় আসলে দেখবেন কিভাবে এই সাহসী সন্তানেরা সাংবাদিকতা করে। সাক্ষাৎকার নেওয়ার ভিতর দিয়েই কিন্তু দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী হতে হয়। জবাবদিহিতার জায়গা তৈরি করা, নিশ্চয়ই সাধারণ জবাবদিহিতার মানুষের জায়গায় তো অনেক নেই বাংলাদেশ, এটা তো খুবই পরিষ্কার। জবাবদিহিতার জায়গায় বাংলাদেশ নেই, এবং জবাবদিহিতার বাক স্বাধীনতার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের তোয়াক্কা বর্তমান এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকার করে না। তারা মনে করে তারা অপরাধ করেছে, অপরাধ করবে, এবং অপরাধীদের রক্ষা করার জন্য আবার একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করবে, এবং এভাবেই উনি সারা জীবন দেশের সম্পদ লুণ্ঠন, মানুষ গরিব মেহনতি মানুষ, সাধারণ মানুষ যাদের পেটে খাবার নাই, তাদের নিয়ে তো কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ ওনার নাই, চিন্তাও নাই, উনি করেও না। দেশের অর্থনৈতিক কাঠামো যেও ভেঙে পড়েছে, শিল্প কল কারখানা সবকিছু আজকে স্থবির হয়ে গিয়েছে। আমাদের যে নারীরা ৪৫ লক্ষ নারী যারা কাজ করতেন কলে কারখানায়, বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে অবদান রাখতেন, আজকে তাদের কি অবস্থা? ৩ লক্ষ নারী শ্রমিক ইতিমধ্যেই বেকার হয়ে গেছে, আরো কত যে বেকার হবে আগামী ২-৩ মাসে। এটা নিয়ে কি, এটার প্রতিকারের কোনো চিন্তা কি বর্তমান অবৈধ সরকারের আছে? কখনো এটা নিয়ে কোনো কিছু করা দরকার, এটা নিয়ে কোনো ভাবনা আছে? তার ভাবনা হলো কিভাবে চা নাস্তা খাওয়াইয়া বৈঠক করে আমি একদিন পদত্যাগ করবো। আমি আরো একটা প্রশ্ন করতে চাই। আর প্রফেসর ইউনূসের কোনো প্রতিনিধি নাই, এগুলো নিশ্চয়ই আপনি আওয়ামী লীগের পেজে বলতে পারবেন। তার প্রতিনিধি তো ভরা, তার দোষরে ভরা। এখানে যেহেতু কোনো প্রতিনিধি নাই, আমি তো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে পারছি না। আমি তো মানুষের কাছে আপনার মাধ্যমে তার প্রতিনিধিদের কাছে একাধিকবার বলেছেন, প্রফেসর ডক্টর ইউনূসকে বলেছেন একাধিকবার। এখন বাংলাদেশ উনি তো এখন সংকট বাংলাদেশের জন্য, এটা আপনি পরিষ্কার করেছেন, ওনার পদত্যাগ চেয়েছেন, আপনারা বিপ্লবের জন্য ১৩ তারিখে নভেম্বরে লকডাউন দিয়েছেন, এটি আপনি ২০ মিনিট বলেছেন। আমার আরো কয়েকটা প্রশ্ন আছে। বাংলাদেশ সীমান্তে ৩০ কিলোমিটারের মধ্যে ভারতের সেনা ঘাঁটির ভিত্তি স্থাপন, টাইমস অফ ইন্ডিয়ার খবর। আসাম রাজ্যের সীমান্তে ধুবড়ী শহরে লচিত বুরফোকান মিলিটারি যে ক্যাম্পটা বসানো হয়েছে, মূলত ওই চিকেন নেকের কাছাকাছি ভারতের একটা সামরিক ঘাঁটি এখানে বসানো হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি প্রথমত আমি একজন রাজনৈতিক কর্মী, আমি প্রতিরক্ষা বিশেষজ্ঞ নয়, আর এ বিষয়ে আমি যথেষ্ট, আমার কাছে তথ্য উপাত্ত এখনো এসে পৌঁছায়নি। আমি আপনি প্রশ্ন করলেন, আমি জানবো, খোঁজ নেব। তবে একটি দেশ তার নিজের প্রতিরক্ষার জন্য, যে কোনো দেশ তার নিজের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নিতে পারে। তবে সেক্ষেত্রে আমি মনে করি যে এই অধিকার বাংলাদেশেরও যেমন আছে, যে কোনো রাষ্ট্রের, পৃথিবীর ব্যাপী সব দুনিয়াতেই এগুলো ব্যাপারে যার যার নিজস্ব নিরাপত্তা কৌশল। ৫০ বছরে তো চিকেন নেকের কাছে তাদের ঘাঁটি তৈরি করবার প্রয়োজনীয়তা তো ভারত এত বছর উপলব্ধি করেনি, তো হঠাৎ করে। হ্যাঁ, এটার ব্যাপারটা হলো এইভাবে আমি বলি, চিকেন নেট নিয়ে হুমকি কে দিয়েছে? আমি তো আবারও কথা বলতে গেলে চিকেন নেট কেটে দিবে, টুটি কেটে দিবে, আলাদা করে দেব, বিচ্ছিন্ন করে দেব, কে বলেছে? কে বারবার বক্তৃতা দিয়েছে? আমি তো আবার সেই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের কথাই আমাকে বলতে হয়। আপনি তো আমাকে ওই দিকেই নিয়ে যাচ্ছেন। এই চিকেন নেট ভারত প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হিসেবে না দেখে, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম, মুক্তিযুদ্ধের প্রধানতম, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের আশ্রয় দিয়েছিল, আমাদের ট্রেনিং দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, মুক্তিযুদ্ধের যৌথ বাহিনী, মিত্র বাহিনী গঠন করে তারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, এগুলো তো আমাদের মনে রাখা দরকার। আর সেখানে সেই প্রতিবেশী রাষ্ট্রকে তার সাথে অন্যদের কাছে কিভাবে তাদের প্রতিরক্ষা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করা যায়, সেগুলো নিয়ে একজন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে হতেন তাহলে কখনো এই ধরনের কথা বলতে পারতেন না। উনি পাকিস্তানে যান, জাহাজ, আপনি মনে করছেন যে প্রফেসর ডক্টর ইউনূসের ওই বক্তব্যটির কারণে
বুঝছেন না, আমি একটু বলি আর কি। পাকিস্তান থেকে আজকেই নেভির জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, সেখান থেকে তারা আসছে। কিভাবে আসে, কোথায়? এত পাকিস্তানের গত 50 বছরের ইতিহাসে তো কোনো এই ধরনের জাহাজ বাংলাদেশে আসে নাই। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার সহ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার সহ অনেক সরকারই তো এই দেশে গত 54 বছরে দেশ পরিচালনা করেছে। কেউ তো কোনোদিন চিকেন নেট কেটে দেওয়ার কথা বলেনি। চীনে উনি যে ধরনের কথা বক্তৃতা দিয়েছেন, উনি বিভিন্ন দেশে যান, এক একটা উস্কানিমূলক কথা বলেন। একজন যোগ্য, একজন দেশপ্রেমিক, একজন গণতান্ত্রিক শাসক অথবা দেশ পরিচালনাকারীর দ্বারা এ ধরনের কথা কখনোই আশা করা যায় না। আর উনি যেহেতু দেশের নির্বাচিত নয়, স্বৈর শাসক, উনি ফ্যাসিস্ট, সে কারণেই ফ্যাসিস্টদের মুখ দিয়ে ধরনের উনি তো কথা একটা বলেন। অভ্যুত্থানের কারণে এই আপনি মধ্য দিয়ে এসছেন। এক হাতে তো তালি বাজে না, এক হাতে তো তালি বাজে না। তো এই তালি বাজানোর জন্য উনি হাততালি দিবেন আর সবাই বসে বসে থাকবে, এটা কেমন কথা? তবে আমি মনে করি শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার। আমরা বন্ধুত্ব চাই, আমরা সবার সাথে বন্ধুত্ব রক্ষা করে, মর্যাদা রক্ষা করে, যার যার অবস্থাকে আমরা বন্ধুত্বের ভিতর দিয়েই আমরা আমাদের নিজস্ব জাতিসত্তা, নিজস্ব উন্নয়ন অগ্রগতির পথকে আমরা তৈরি করব। আমরা উন্নয়ন সহযোগীদের একটা সাথে। সম্পূরক প্রশ্ন আপনি যদি একটু নিয়ে নেন, যে বাংলাদেশে হঠাৎ অস্ত্র প্রশিক্ষণ শুরু হয়েছে, 9,000 তরুণকে আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য আগ্নেয়াস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা করবে বিকেএসপি। বিকেএসপি কোনো সামরিক প্রতিষ্ঠান না, বিকেএসপির অস্ত্র চালানোরও কোনো ট্রেনিং নাই যে ওরা আরেকজনকে ট্রেনিং দেবে। তো এটা আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তার তত্ত্বাবধানে, তার মন্ত্রণালয়ের অধীনে আত্মরক্ষামূলক এ ধরনের কৌশলের একটা পরিকল্পনার কথা আমরা জেনেছি। এটিকে আপনি কিভাবে দেখেন? নির্বাচনের আগে এ ধরনের বেসামরিক লোককে কিভাবে বাছাই করা হবে, কাদেরকে আসলে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, কি ধরনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, কে সেই প্রশিক্ষণ দেবে, এটার তত্ত্বাবধানে কি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পৃক্ত থাকবে কিনা, এ ধরনের কোনো কনসালটেশন আমরা দেখিনি, শুধু জেনেছি অস্ত্র প্রশিক্ষণ হবে। এটিকে আপনি কিভাবে দেখেন? অশুভ কর্মকাণ্ড এবং দেশবিরোধী কর্মকাণ্ড, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা, আদালত, পাড়া থেকে আরম্ভ করে সব জায়গাতেই তো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এটা তারই একটি দুরভিসন্ধি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা, জামাত, শিবির, হিজবুত তাহরি দের সদস্যরা যেমন অস্ত্র নিয়ে অস্ত্র রাজনীতি করেছে, অস্ত্রধারী মানুষ হত্যা করেছে, এবং সেই অস্ত্রধারীদেরকে সহ এই শিবির, জামাত, হিজবুত তাহরির একটি অংশকে, যাদেরকে দিয়ে এই অস্ত্র প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার নামে এদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া এবং একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়া। বিশেষ করে ইরান স্টাইলের একটি মিলিশিয়া, প্যারামিলিশিয়া বাহিনী তাও গঠন করে জঙ্গিত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি বারবার নির্বাচনের কথা বলেন। কোথায় নির্বাচন? বাংলাদেশের নির্বাচন যেখানে আওয়ামী লীগ নাই, যেখানে প্রায় 50% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যে কোনো বিবেচনা, যে কোনো জরিপে ইদানিংকালে সেই আওয়ামী লীগ যেখানে নাই, আওয়ামী লীগে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা, সেটাই তো একটা দুরভিসন্ধি। নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করা মানেটা কি? এই নির্বাচনে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ থাকবে না, সুতরাং সেটা তো নির্বাচন না। সেই নির্বাচন নামে যে নাটক হচ্ছে, এটা হলো যে আত্মঘাতী, এটা হলো জনগণের স্বার্থ বিরোধী, এটা হলো গণতন্ত্রের আন্তর্জাতিক কমিউনিটিও বলছে যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজন। এই প্রশ্নগুলো আন্তর্জাতিক কমিউনিটিতেও তুলছে সম্প্রতির বিভিন্ন সংস্থাগুলো। তো এখন আন্তর্জাতিক কমিউনিটির এই চাপেও যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, আওয়ামী লীগ কি তাহলে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে কিনা, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়? আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণকারী, জনমতের প্রতি শ্রদ্ধা পোষণকারী একটি রাজনৈতিক দল, এটা ইতিহাস সাক্ষ্য আছে। আর আওয়ামী লীগ যদি অবাধ, সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচনের
করার মতো পরিবেশ হয় এবং সকল রাজবন্দীদের যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এই সকল মামলা প্রত্যাহার করে সবাইকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যদি নির্বাচন করার পরিবেশ তৈরি হয়, জঙ্গিবাদ মুক্ত, অস্ত্র সন্ত্রাসী বেআইনি অস্ত্রধারী জঙ্গি মুক্ত বাংলাদেশ হয়, অবশ্যই আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে হ্যাঁ, যে নির্বাচনের মধ্য দিয়ে জনমত প্রতিফলিত হবে না, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না, ভয় দেখানো হবে, আতঙ্ক সৃষ্টি করা হবে, অথবা দেশের আইন শৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি করা হয়েছে, এর থেকে স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। এই বিশ্বাস ও আস্থার জায়গাটা তৈরি করার জন্য অবশ্যই সর্বপ্রথম অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ করতে হবে এবং তাকে বিদায় নিতে হবে, এবং তারপরে রাজনৈতিক কারণে না, ঐতিহাসিক প্রয়োজনে, জনস্বার্থে দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তখন যে অন্তর্বর্তীকালীন যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, যে কেয়ারটেকার গভর্নমেন্টের সংবিধানের মূল স্পিরিটের সাথে তাল মেলে না, সেইভাবে স্পিরিট যদিও সংবিধানে মানে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারপরও বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনস্বার্থে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হবে, সেই সরকারের অধীনেই সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তবে দখলদার ইউনূসের অধীনে না, কারণ তিনি তো ইতিমধ্যে সন্ত্রাসীদের জনক, মব সন্ত্রাসীদের গডফাদার না, উনি মব সন্ত্রাসীদের উনি লালন করেছে, উনি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে একজন দর্শক প্রশ্ন করেছেন বিএনপি কে বাদ দিয়ে আপনারা কিভাবে নির্বাচন করেছেন। তো বিএনপি কে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না কেন? আমি যদি আমাদের যে ভাইয়ের প্রশ্নটাকে তাকে বলতে চাচ্ছি, তাহলে আপনি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে 50% উপরে জনগণকে বাদ দিয়ে আপনি নির্বাচন করতে চান? তা দিয়ে কি আপনি খুশি হন? আমি মনে করি আপনি খুশি হলেও বাংলাদেশের মানুষ খুশি হবে না। আর অবৈধ দখলদার ইউনূস যে কমিটমেন্ট করেছিল, যে কথা বলেছিল, সেই কথা অনুযায়ী উনি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য কোনো অঙ্গীকার করেছিল? করেননি। উনি এখন এক এক সময় এক এক কথা বলছেন, এবং উনি যে নির্বাচন দিবেন এই বিশ্বাসের, এটা কি যিনি প্রশ্ন করেছেন, আমি সেই ভাইয়ের কাছে বিনয় সাহেব জানতে চাই, উনি কি মনে করেন দেশে কোনো নির্বাচনের পরিস্থিতি এই সরকার, এই বর্তমান অবৈধ সরকার কি সৃষ্টি করতে বিন্দুমাত্র চেষ্টা করছেন? আচ্ছা, এখন উনি থাকলে দেখলে প্রশ্ন উত্তর দেন। আমি একটু আপনাদের দলীয় সাংগঠনিক বর্তমান পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই, যেহেতু আপনি দলের শীর্ষ নেতা। একটা অভ্যুত্থান তো হয়েছে, আপনাদেরকে সেটা মানতেই হবে। এটি আপনি আমাকে লাইভে স্বীকার করুন আর না করুন, আপনার দলটিকে একটি অভ্যুত্থানের মাধ্যমে সন্ত্রাসী অভ্যুত্থান, এখন আপনাদের মূল্যায়ন, আপনাদের আওয়ামী লীগের আবার ফিরে আসার ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? আপনাদের কি কোথাও ভুল হয়েছিল? আপনারা কি সেগুলো রিপেয়ার করার চেষ্টা করছেন? আপনারা দলে কি কোনো সংস্কার করার চেষ্টা করছেন যে এই সিদ্ধান্তগুলি হয়তো যদি আমরা নিতে পারতাম তাহলে হয়তো কৌশলগতভাবে, আপনি যদিও বলেন যে একটা মেটিকুলাসলি ডিজাইন, এই ডিজাইনটি তো আপনারা ধরতে পারেননি বা ডিজাইনটিকে আপনারা মোকাবেলা করতে পারেননি, কোথায় ভুল ছিল? কি মূল্যায়ন আপনাদের? সেই ভুলগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি, আলাপ আলোচনা হচ্ছে, অনেক বেরিয়ে আসছে, এবং এগুলো আমরা জনসমক্ষে প্রকাশ করব। আর আমাদের যেগুলো সমৃদ্ধ করা দরকার, আমাদের যে চিন্তা চেতনা বর্তমানের সাথে, বাস্তবতার সাথে, তরুণ প্রজন্মের সাথে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সব কিছুকেই আমরা আলাপ আলোচনা করে, গবেষণা করে, বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়েই আওয়ামী লীগ তার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে আরো শক্তিশালী করবে। গবেষণার ফলাফল 5টি বলুন, যে এই 5টা কারণ আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 15 মাসে আপনারা কি ফাইন্ড আউট করলেন? একটা দুইটা তিনটা না, আমরা
অসংখ্য জায়গায় আমরা দেখেছি। সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ১ নম্বর সমস্যা হলো বাংলাদেশ বিরোধী দেশপ্রেমিক লোক যখন দেশকে ভুলে গিয়ে বিদেশিদের দালালি করে, এটা হলো ১ নম্বর সমস্যা। এই দালালদের, পদলেহী দালালদের, যারা লোভে ব্যক্তির স্বার্থে দেশের স্বার্থ জনস্বার্থ বিকিয়ে দেয়, এটা হলো ১ নম্বর সমস্যা। এই দ্বিতীয়ত, দালালরা কি আপনার দলেও আছে? এটা যেখানেই থাকুক এই শ্রেণীর লোকদেরকে আমরা কখনোই সমর্থন করি না, এবং আওয়ামী লীগ এদের ব্যাপারে শক্ত অবস্থান সবসময় নিয়ে আসছে। আগামী দিনে আরো দৃঢ়ভাবে এগুলো আমরা মোকাবেলা করব। আর দেশ বিরোধী শক্তির সাথে বাংলাদেশের মানুষের জনস্বার্থের বিপক্ষে এই শক্তির সাথে যারা জনগণকে প্রতারণা করে, প্রতারক হিসেবে কাজ করে, অথবা যারা এদের লিঙ্কে সংযুক্ত থাকে, সেই সকল মানুষ যারা জনমতকে বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করার কাজে যারা বিভিন্নভাবে নিজের মেধাকে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিপক্ষে যে দেশকে বিকিয়ে দিয়ে দেশের লক্ষ কোটি মানুষের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসকে যারা অস্বীকার করে তাদেরকে নাম বলতে হবে না আপনাকে, আপনাকে নাম বলতে হবে না। দলের মধ্যে কোন পর্যায়ের প্রতারক শ্রেণীকে আপনি আইডেন্টিফাই করেছেন? এটা কি সামরিক বাহিনীর? এটা কি আপনার প্রশাসনে? আপনার দলের রাজনৈতিক কর্মী, দলের শীর্ষ নেতা, নাকি আপনার গোয়েন্দা সংস্থার সদস্যরা? কারা আপনাদের কথা শেষ মুহূর্তে শুনলো না? প্রতারকের কোনো দল নেই, প্রতারকের কোনো গোষ্ঠী নেই। প্রতারকই প্রতারক প্রতারণা করে, সময় সুযোগ পেলে প্রতারণা করে। আমরা সেই হিসাবে সকল প্রতারকদের ব্যাপারেই আমাদের জিরো টলারেন্স। আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, বা মানে ৩ বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক চক্রের সাথে করে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতন ঘটিয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এই জায়গাটায় আপনারা কতটুকু মূল্যায়ন করেছেন যে কেন সামরিক অভ্যুত্থান হলো আপনাদের বিরুদ্ধে? আমরা বলি এটা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে এবং একটা সন্ত্রাসী অভ্যুত্থান হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এটাই সত্য, এবং এটাই বাংলাদেশে সংঘটিত হয়েছে। বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের আত্মঘাতী এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সাথে সম্পৃক্ত ছিল। কোনো একটি বাহিনীকে, কোনো একটি মানে জাতীয় প্রতিষ্ঠানকে এইভাবে সরাসরি টার্গেট আমরা করতে চাই না, আমরা দেখি না। আমরা সেনাবাহিনীকে মর্যাদার জায়গায় রাখতে চাই। এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা কাজ করে। সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার, কোনো একজনের, কোনো কয়েকজনের কর্মকাণ্ডকে মানে যদি কেউ বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদেরকে যদি আমরা গোটা বাহিনীর উপরে দায় চাপাতে আমরা চাই না, এটা আমরা বিশ্বাস করি না। যার দায় তাকেই বহন করতে হবে। যে যেখানে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের বিরুদ্ধে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে যারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে, ষড়যন্ত্রের সাথে দাঁড়িয়েছে, রক্তগয়ী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে, আমরা তাদেরকে ওইভাবেই আমরা বিবেচনায় নিতে চাই। তাহলে কি এই বাহিনীগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা আপনাদের উপর আস্থা রাখতে পারেনি? অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা, রাজপথে মানুষের যে বিক্ষোভ, সেটিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্যই আপনাদের পতন চেয়েছিল? এরা কেন চেয়েছে, কেন বিশ্বাসঘাতকতা যারা যারা করেছে, এটার জবাব তো তাদেরকে দিতে হবে, এবং তাদের জবাবদিহিতা বাংলাদেশের মানুষের কাছেই করতে হবে, আইনের কাছে করতে হবে। সাংবিধানিকভাবেই তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহিতা তাদের সেখানেই করতে হবে। আমরা সেটা বিশ্বাস করি, এবং এই বিচারের মুখোমুখি হতে বেশি সময় দরকার হবে না, অল্প সময়ের ভিতরেই এই পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আপনারা কি তরুণদের পালসটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন কিনা? তরুণরা যে
চাকরির আমরা সংকটে? তরুণদেরকে বিশ্বাস করি, স্নেহ করি, ভালোবাসি। তরুণদের ভবিষ্যৎ গড়াই তো আমাদের লক্ষ্য। একদম রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সবসময় তরুণদের পথ তৈরি করাই তো একটি রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের ইতিহাস বলে। ইতিহাস আছে এবং আমরা ইতিহাস আগামী দিনেও সৃষ্টি করব। তাদের এই তরুণ প্রজন্মকেই তো আমরা একটি সুন্দর সমৃদ্ধ প্রশস্ত উদার বাংলাদেশ আমরা উপহার দিয়ে যেতে চাই, যেই আচ্ছা, বাংলাদেশ হবে। তাহলে না, আপনি ছোট করে যদি উত্তর দেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, অনুষ্ঠান শেষ করে ফেলবো। ছোট করে উত্তর, তরুণদেরকে যদি আপনারা রেসপেক্ট করেন বা একসাথে কাজ করেন, আপনার দলে তরুণদের অংশগ্রহণ নাই কেন? সিদ্ধান্ত গ্রহণে আপনার প্রেসিডিয়ামের মেম্বার কেন তরুণরা নাই? ছাত্রলীগ থেকে কেন পাশ করে তাকে যুবলীগ, এই লীগ, সেই লীগ পার করতে করতে বয়স যখন 60 বছর হয় তখন তারে আপনি এমপি নমিনেশন দিলেন? এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে যায় 23 বছর 25 বছর বয়সে। আর বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা ছাত্রলীগে ঢুকতে হবে, ছাত্রলীগে তার বিয়ে করার পরে 50 বছর হইলে যুবলীগে, এরপরে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগে, তারপরে জীবদ্দশা যখন শেষ, তারুণ্য শেষ, আপনি তাকে এমপি নমিনেশন দিলেন। আপনার প্রেসিডিয়ামের সদস্য কেন একজন তরুণ যুবক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 25 বছরের তরুণকে কেন আপনার প্রেসিডিয়ামের সদস্য আমরা দেখি না? দেখবেন না তো, এটা যৌক্তিক কারণ আছে তো। বলেন। বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক। চিন্তা চেতনা বিবেচনা বাংলাদেশের মানুষের বোঝার এবং যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে করা হয়। এটা ইংল্যান্ড না, বাংলাদেশ আমেরিকাও না। বাংলাদেশ ইউরোপের নাগরিকদের মতো বাংলাদেশের মানুষরা ওইভাবে আমাদেরকে প্রস্তুত হয়নি। আর এ কারণে যারা নাবালক অথবা যারা তরুণদেরকে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় দেখছেন না, কয়েকজনকে তারা কি করছে, লুটে পুটে খেয়ে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে, দাঁড় করাইছে। আপনি দেখেন বাংলাদেশের না, কথা বলেন, তাদেরকে তো আপনারা প্রশিক্ষিত বাংলাদেশের করবেন। আমার প্রশ্নটি হচ্ছে, তরুণদেরকে যাওয়ার জায়গা থাকতে হবে তো। আপনি আপনি দেখেন, যদি তাকে যাওয়ার জায়গাটা করে না দেন, আপনার দলের মধ্যে কাঠামোগত পরিবর্তন ওই না যে থাকে, জায়গা সুযোগ করে না থাকে। দিয়েছেন তো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা করে দিয়েছেন না কয়েকজনকে, তাদের তাদের বয়স 25-26, কেউ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই, বড় নেতা, জাতীয় নেতা বানাইছেন না, মনে করছে তারা কেউ উপদেষ্টা হয়েছেন। হ্যাঁ, এখন অস্ত্র ট্রেনিং দেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছে তার পিএসরা, এপিএসরা, তার পরিবার, পিতা মাতা। আমি এটা বলতে চাই না, এইগুলো ব্যক্তিগত আমার বিষয়গুলো। আমার প্রশ্নটি হ্যাঁ, আমার দুর্নীতি প্রশ্নটি করে আওয়ামী লীগে সেই শুনেন, সুযোগ আপনি আছে যেটা কিনা? আওয়ামী লীগ তো বড় দুর্নীতির দল, আওয়ামী পাহাড় লীগ করেছে, সবচেয়ে প্রাচীন দল। আওয়ামী লীগের তরুণদের অংশগ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 25 বছরের এমপি আপনার দলে কয়জন আছে? আমাকে তালিকা দিতে পারবেন? 25 বছর বয়সে সংবিধানেই আছে 25 বছর বয়স হওয়ার আগে কেউ নির্বাচনে দাঁড়াতেই পারে না। এটা তো আপনি জানা দরকার, আপনি জেনে রাখেন। তো জানলাম। 25 তো বছর 25 বয়সে বছর বয়সে, 25 এইজন্যই তো বছর বললাম, বয়সে 25 বছর বয়সে মনোনয়নটা কয়জন তরুণ কিভাবে আওয়ামী দিবে? লীগের আছে? একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন পেতে 23, 24, 25, 26 বছর, অনেক ক্ষেত্রে এটা তো 30 স্টেশন বছর জট। হয়ে তো ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে পাশ করে ছাত্রলীগের প্রেসিডেন্ট কেন এমপি হয় না? তার তো তখনই দেওয়ার কথা দেশকে। এটা তো হয়, হওয়ার ইতিহাস আছে। ডাকসুতে ছাত্রলীগের প্রেসিডেন্টরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং দেখা গেছে সবচাইতে জনপ্রিয় সময়, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমাদের সেই সকল ছাত্র নেতারা অনেকে ভালো করেছে, অনেকে কিন্তু নির্বাচনেও খারাপ করেছে। জনগণের রায়, জনগণের সমর্থন আদায় করতে হলে জনগণের কাছে যেতে হয়। পাশ করে গেলে, দাঁড়িয়ে গেলেই পাশ করা যায় না, তার ভুরি ভুরি প্রমাণ আছে, আমি দিতে পারি। শুধু আপনি এখানে নামগুলো বলতে গেলে না, কে হেরেছে, আপনাদের কে এই জিতেছে। পরিবর্তনটা আপনার দলে আসবে কিনা? আমাদের তরুণদের দলের পরিবর্তনের ভিতরে পরিবর্তন প্রতিটি মুহূর্তেই পরিবর্তন হয়, সংস্কার হয় দলের ভিতরের, এবং সেই যে সংস্কার দলের ভিতরের এবং গণতান্ত্রিকভাবে যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে, যেখানে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মত প্রকাশের সুযোগ আছে, মতামত দেওয়ার সুযোগ আছে, এমনকি নীতি নির্ধারণী পর্যায়ে ওই যে বাংলাদেশ ছাত্রলীগ বলেন, তরুণদের সংগঠন যারা, তারাও কিন্তু মতামত প্রকাশ করে, কিন্তু সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আঙ্গিকে, সেটাকে কখনোই এক জায়গায় করা হয় না, একই জায়গাতে ওইভাবে দেখানো হয় না। আমাদের দেশে তো রাজনীতি, ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্য আছে,
এবং ছাত্র রাজনীতি যারা করেছে, বিশেষ করে ছাত্রলীগ, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তি সংগ্রামের তারা যে জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা তো বাস্তবতা। এবং তারা কিন্তু বাংলাদেশের কালচারের সাথে, বাংলাদেশের মানুষের মন মানসিকতার সাথে তারা কিন্তু মিলেমিশে আছে, এবং তারাও কিন্তু চায় বাংলাদেশে একটি স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল দেশ এখন তৈরি হোক। দলের যারা বাংলাদেশে রয়েছেন সবাই তো আর দেশ ছেড়ে চলে যাননি। একটা বড় অংশের আপনাদের জুনিয়র নেতারা রয়েছেন, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু দেশেই রয়েছেন, হয়তো পালিয়ে আছেন, গ্রেফতার এড়িয়ে আছেন, তারা আত্মগোপনে আছেন, আত্মগোপনে নিজের আছেন। বাড়ি আপনি ঘরে যেভাবেই থাকতে বলেন, পারছেন না, জীবন বাঁচাবার জন্য, গ্রেফতার এড়াবার জন্য, মব তো তাহলে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে যান বাঁচাবার জন্য তারা আত্মগোপনে আছে। এখন এই পরিস্থিতিতে আপনার দলের তৃণমূল এর নেতাকর্মীরা চাইছেন রিফর্ম, অর্থাৎ আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দের পরিবর্তন, আপনার দলের সাধারণ সম্পাদকের পরিবর্তনের কথাও এসছে। আপনি কি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন নাকি? দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। একটি স্বাভাবিক পরিবেশে আওয়ামী লীগের কাউন্সিলর ডেলিগেটরা কাউন্সিল অধিবেশনের ভিতর দিয়ে নেতা নির্বাচিত করে। তার আগে তো ইচ্ছা করলে আমি চাইলেই আমাকে দিয়ে দিবে আর আমি পেয়ে যাব, এরকমটা আমি তো স্বপ্নেও ভাবি না। আমরা দলের নীতি আদর্শ গঠনতন্ত্রের উপরে শ্রদ্ধাশীল। হ্যাঁ, তরুণ প্রজন্মের মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে জায়গা করে দেওয়া প্রয়োজন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং তাদের জায়গা হয়ে যাবে, এবং তাদের জায়গা দেওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি আছে, এবং এটাই হওয়া দরকার। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ের সাথে, বাস্তবতার সাথে তাল মিলিয়ে আগামীর পরিকল্পনা আমরা প্রণয়ন করি, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কখনোই অন্যান্য যারা বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তাদের চাইতে আমরা অনেক অনেক বেশি প্রগতিশীল হিসাবে আমরা কাজ করে প্রমাণ করতে চাই, আমরা দেখাতে চাই, শুধু মুখে নয়, বাস্তবতা আমরা অনেক অগ্রজ চিন্তা করি। আমাদের দলটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মুহূর্তই আমাদের এই একাডেমিক ডিসকাশন, আলোচনা, পর্যালোচনা আমাদের আছে, এবং এটা আরো উন্নত হবে, আরো সমৃদ্ধ হবে, এবং সমৃদ্ধির প্রয়োজনে যেখানে যা দরকার সব জায়গাতেই এই সংস্কারগুলো। একজন আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন যে আপনারা যারা দেশ ছেড়ে চলে গেছেন, হ্যাঁ, তারা পদত্যাগ করছেন না কেন, আবার যারা এখন আছেন তারাই বা কেন স্থানীয় দায়িত্ব পাবে না, কারণ তারা তো আপনাদের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য বলেই এখনো এলাকায় আছে, থাকতে পারছে, মিছিলে যাচ্ছে, মিটিং করছে, তো তাদেরকে কেন আওয়ামী লীগের বর্তমান দায়িত্ব দেয়া হবে না? আপনারা তো দেশেই নাই, আপনারা জনগণের কাছে বা আপনার নির্বাচনী এলাকার কাছে আপনি যেতেই পারছেন না, তো আপনার দলের যেই নেতাকর্মী এখন নির্বাচনী এলাকায় আছে ডেফিনেটলি তিনি আপনার চেয়ে অনেক বেশি সৎ। হ্যাঁ, সৎ কি অসৎ এটা তো প্রমাণ হবে আইনে, জনগণের কাছাকাছি তার গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি একটা একটা করে আপনি বলছেন যিনি যে ভাই প্রশ্ন করেছেন, আমি বিনয়ের সাথে, উনি কি অবৈধ দখলদার ইউনুসকে আরো দীর্ঘদিন দেশে দুঃশাসন চালিয়ে যাক এটার পথ তৈরি করার জন্য এই প্রশ্ন করেছেন কিনা? কারণ আমরা পদত্যাগ করলে উনি তাইলে অবৈধ দখলদার দীর্ঘদিন দেশ পরিচালনা করার সুযোগ পাবে, যার ভিতরে দেশটা রসাতলে গোল্লায় নিয়ে যেতে সক্ষম হবে, অথবা আইএসআই এজেন্টরা বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে নিবে। এই ব্যবস্থা উনি চাইলে, ওনার এই ইচ্ছা পূরণের জন্য যদি আপনারা বলেন, দেশবাসী বলে, অথবা আওয়ামী লীগের যারা কর্মী, তৃণমূলের কর্মী, তারা বললে পদত্যাগ করতে আমি রাজি আছি, আমি ব্যক্তিগতভাবে রাজি আছি, কিন্তু তার লক্ষ্যটা হতে হবে দেশের কল্যাণে, গণতন্ত্রের প্রয়োজনে, জনস্বার্থে। আর যদি লক্ষ্য হয় অবৈধ দখলদার ইউনুস আর তার দোসরদেরকে সময় দেওয়া, দীর্ঘ সময় দেশটাকে লুণ্ঠন করার, তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। তারপরে আপনি আর একটা প্রশ্ন করেছেন যে তরুণদেরকে দাওয়াত, আমি এই জায়গাতে একটা কথা খুব পরিষ্কার, আমাদের নেত্রী বলছে এবং আমিও এই কথাটিকে ওনার কথার যে দিক নির্দেশনাকে ইঙ্গিত করেই, সূত্র ধরেই আমি বলতে চাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বুঝছেন? ইংরেজি ব্যাকরণ আপনি নিশ্চয়ই পড়েছেন।
যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয় না, তো এটা কি উপযুক্ত শূন্যস্থান শব্দটি পূরণ। ওখানে দিয়ে দিতে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ। শূন্য স্থান পূরণ, বাংলা, হ্যাঁ, শূন্য স্থান পূরণ। এখন যারা কাজ করতে আগ্রহী তারা এগিয়ে আসলে তারা নেতা হবেন, কোনো অসুবিধা নেই, কথা তো আমরা বলি। শূন্য স্থান পূরণ না, যোগ্য লোক যোগ্য জায়গায় যে এখন এগিয়ে আসবে, যিনি কাজ করতে পারবেন, সাহস দেখাবেন, তিনিই তো নেতা হবেন। সেই, এবং কখনো ইতিহাস আছে এ ধরনের নিবর্তনমূলক, দমনমূলক, নিপীড়নমূলক স্বৈর শাসক যখন ক্ষমতায় আসে তখন আত্মগোপনে যায়। মুক্তিযুদ্ধের আপনার একটা মানে ছোট্ট একটা, আজকেই আপনার সাথে আলাপ হচ্ছিল, বলছিলেন মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা গেরিলা ট্রেনিং নিয়েছে, পার্শ্ব বন্ধু রাষ্ট্র ভারতে ট্রেনিং নিয়ে এসেছেন। এটাকে যদি আপনি বলেন পালিয়ে গিয়েছে, অথবা গেরিলা যোদ্ধারা ট্রেনিং নিয়ে ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে এসে গ্রামে গঞ্জে জঙ্গলে বনে বাদারে বসবাস করছে, এটাকে যদি বলেন পালিয়ে বেড়াচ্ছে, ওদের ওদের সব মুক্তিযোদ্ধাদের উচিত যে তখন যারা বলতো যারা পদত্যাগ করুক, এদের সারেন্ডার করুক, কারা বলতো? রাজাকাররা, অথবা দেশ বিরোধী শক্তি, পাকিস্তানের দালালরা, দোসররা। তো এখন তো ব্যাপারটা তাই, দোসরদের সাথে যদি কণ্ঠ মিলিয়ে আপনি প্রশ্ন করেন আমার কোনো আপত্তি নাই, কথা শুনতে পারি, কিন্তু এর পক্ষে কথা তো বলা যাবে না। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি। আমার মার প্রতি আমার যে শ্রদ্ধা, মা মাটি মানুষের প্রতি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত কথাটি বলতে চাই, আমরা আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে আছি। তার নেতৃত্বের ছায়ায় থেকে আমরা বাংলাদেশকে আবার স্বাভাবিক, গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করতে চাই। একজন আমাকে প্রশ্ন করেছেন, উপস্থাপক সাহেব আপনি ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কোশ্চেন গুলো কেন করছেন? তো নেগেটিভ এবং পজিটিভ দুইটাই তো আমাকে করতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন পছন্দ হবে, আর একটা পছন্দ হবে না। যেটা আপনার পছন্দ হবে ওইটা আপনার পক্ষের, তো আরেকজনের যেটা প্রশ্ন আছে আমাকে তো ওইটাও করতে হবে। দিস ইজ আওয়ার জব, আমার এটাই আসলে দায়িত্ব। তো আপনি খোঁচা দিয়েছেন, আপনার প্রশ্নটা আমি দেখালাম দর্শকদেরকে, এটাই আমরা দুই পক্ষ থেকে গালি খাই আর কি। না না, আমি কেন প্রশ্ন, আমি বলি নাই, কিন্তু আপনি কেন করেন এটা? যে বলেছি, দর্শক শ্রোতা তো বলার অধিকার আছে, এগুলো সব আপনার দর্শক শ্রোতাদের তো বলার অধিকার আছে। এগুলো না এই অধিকারও, এই অধিকারও কি, এই অধিকারও কি বর্তমান স্বৈর শাসকের মতো কেড়ে নিতে চান? যেমন 2 দিন সত্য সংবাদ পরিবেশন করলেই বলে সবাই দোষর হয়ে গেছে, আওয়ামী লীগের দোষর। এখন আপনাদের গালি দিচ্ছে, কেমন লাগছে? গালি আমাদের দুই পক্ষেরই দেয়, আপনার পক্ষের লোকও দেয়, আপনার বিপক্ষের লোকও দেয়। এই যে দেখেন আরেকজন লিখছে, উপস্থাপক আপনি একটু পড়াশোনা করেন তারপরে আসেন। আচ্ছা, কোন বিষয়ে পড়াশোনা করবো আপনি আমাকে জ্ঞান দেন। আমাকে বলছে পড়াশোনা? না আমাকে বলছে। তো এখন আমি তো সবকিছু জানি না নিশ্চয়ই, তো আমার অজ্ঞতা থাকতেই পারে। আমরাও কি সব জানি? একজন মানুষ সবকিছু জানে না। আমার যদি কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে ঘাটতি থাকে, আমি আসলেই পড়াশোনা করতে খুবই আগ্রহী। আমাকে আপনি পরামর্শ দেন আমি কোন বিষয়ে পড়াশোনা করবো, আই এম হ্যাপি টু স্টাডি মোর। হ্যাঁ, আরেকজন আমাকে প্রশ্ন করেছে, আমরা কয়েকটা প্রশ্ন দেখাতে চাই। নেগেটিভ প্রশ্নগুলো আমরা দেখাই এ কারণে আমাদের দর্শকদের দৃষ্টিভঙ্গিটাও আসলে জানা দরকার। ওনারা আসলে আমাদের কাছে, হ্যাঁ, তো সে কারণেই আরেকজন লিখেছিল, এই প্রশ্নটা আমি একটু পাচ্ছি না। আচ্ছা যাই হোক, একটা গণভোট নিয়ে আসলে দাবি তুলছে জামায়াত এবং বিএনপি এবং জামায়াত, অর্থাৎ শরীকদের মধ্যে গণভোট ছাড়া, গণভোট আগে হবে না পরে হবে, এই গণভোটের কনসেপ্টটা একটু আপনি বলেন তো, এটা নিয়ে আপনাদের আসলে দলের অবজারভেশনটা কি? এটা হলো জিয়াউর রহমান সাহেব একটা গণভোট করেছিলেন, মনে আছে তো? 99 এর উপরে কি 100% উপরে ভোট হয়েছিল। হ্যাঁ, না এটা আমরা দেখেছি, আপনি দেখেননি হয়তো, আমি জানি না আপনার তখন আমরা ছোট ছিলাম, বয়স, হ্যাঁ ছোট ছিলাম। তো আমি ওইটা প্রত্যক্ষ করেছি, দেখেছি, এবং তার যে তিক্ত অভিজ্ঞতা সেটা জাতিকে এখনো ভুগতে হচ্ছে। অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসকের দুঃশাসন কিভাবে জায়েজ করতে হয়, সংবিধানকে কিভাবে কাটাছেঁড়া করতে হয়, পদদলিত করতে হয়, গণভোট এই শিক্ষা, এটা আমি আমার জীবন দশায়, আমার রাজনৈতিক কর্মী হিসাবে সেই কৈশোরে কৈশোর বয়সে আমি দেখেছি। আমি মনে করি
ভোট হবে জনগণের অংশগ্রহণে, ভোট হবে অন্তর্ভুক্তিমূলক, ভোট হবে, নির্বাচন হবে সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন হবে সেটা ভোট। সেটা হলো সংবিধান অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, আধুনিক চিন্তা চেতনায় সমৃদ্ধ সেই সংবিধানকে রক্ষা করার জন্য, সেই সংবিধানকে অনুসরণ করার জন্য নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়। সুতরাং জামাত ইসলামী কোন গণভোট চায় আর বিএনপি কোন গণভোট চায় না, আবার তারা স্বাক্ষর করে এসে এখন তারা বলেন যে, আমি কোনো নাম উচ্চারণ করতে চাই না, যে তাদেরকে মোলা দেখানো হয়েছে, প্রতারণা করা হয়েছে, অনেক ধরনের কথা প্রতিনিয়ত একজন আরেকজনের পক্ষে বলে, বিপক্ষে বলে, তর্কযুদ্ধে লিপ্ত হচ্ছে। আবার দেখি একসাথে বসে ওই যে 83 কোটি টাকা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি না, 83 কোটি টাকার একটা রিজয়েন্ডার দিয়েছেন প্রধান উপদেষ্টা। 83 কোটি টাকা না, ওনারা এটা রিজয়েন্ডার দিয়েছেন। কত টাকার হিসাব দিয়েছেন উনি? দেশবাসী তো ওইটাও জানতে চায় না। সেটা কি বলেছেন? বলতে পারেননি, উনি চলে গিয়েছেন। ওনার সে কারণে উনি ওনার যে সনদ উনি সই নিয়েছিলেন, সই যারা দিয়েছে তারাও ওনার বিরোধিতা করে সই দিয়েছে, যারা বলে মোট ব্যয় হয়েছে 1,71,00,00,000 টাকা। চিফ অ্যাডভাইজার জিওবি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সর্বৈব মিথ্যা, এটার প্রতিবাদ জানানো হয়েছে চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে, এবং তারা বলেছেন যে মোট 1,71,00,000 টাকা আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে 45 লাখ টাকা। এগুলো সব জিনিসই, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। যার কোনো সত্যের কোনো লেশ নেই, লেশ মাত্র থাকে না, যাদের কথার সাথে কাজের কখনোই মিল দেখা যায় না, 15 মাসে তারা অনেক কিছু প্রমাণ করেছেন। তাদের মিথ্যাচার, তাদের কদাচার, তাদের বর্বরতা আজকে দেশবাসী, আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মী, আমাদের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা, যারা জীবনের শ্রেষ্ঠ সময়টি তারা মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ব্যয় করেছেন, সেই সকল মানুষদেরকে কারাগারে আক্রমণ করা, তাদেরকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তাদেরকে হত্যা করা, আর মব ভায়োলেন্স করে তৃণমূলের মানুষদেরকে হত্যা করা, এইটাকে যারা সমর্থন করে একের পর এক কথা বলেন, বক্তব্য দেন, এবং এই অন্যায়কে যারা প্রশ্রয় দেন, এই প্রশ্রয়ের জনক তো বর্তমান অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আপনাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, নাসিম ভাই, রাজনীতি করতে হলে জেল জুলুম হবে, সেটা আপনারা বিগত দিনগুলোতে শিকার হয়েছেন, কিন্তু এখন যদি বিদেশে বসে এভাবে কর্মসূচি দেন সেটা আপনাদের মুখে মানায় না। সবাই একসাথে দেশে আসেন, সবাই একসাথে থাকবে, মানে আপনারা সবাই একসাথে যাবেন, সামনে থাকবেন, মিছিলের সামনে, নেতাকর্মীরা আপনাদের পিছনে থাকবে। যদি আমি এটার সারাংশ এইভাবে করি, তা আপনারা বিদেশে বসে দিচ্ছেন, নেতাকর্মীরা বলছে আপনাদেরকে দেশে গিয়ে আন্দোলন করতে। আপনারা তো এর আগেও জেল খেটেছেন, এখন কেন খাটতে চাচ্ছেন না? ধন্যবাদ, ভালো প্রস্তাব করেছে, এবং আমি তার এই মতামতের প্রতি শ্রদ্ধা জানাই, এবং শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে বাংলাদেশের মাটিতে যেই তো আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশের মানুষের সাথে একাকার হয়েই তো আমরা থাকতে চাই। জেলখানায় যেতে তো আপত্তি নেই, যেই জেলখানায় মানুষকে, আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়, যেই আদালতের সামনে আইনজীবীদেরকে পদদলিত করা হয়, যেই আদালতের প্রধান বিচারপতিদেরকে বাঁশের লাঠির বাড়ি দেখিয়ে, ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হয়, যেখানে মানুষের মৃত্যু ভয়, আতঙ্ক ছড়িয়ে আমাদের নেতাকর্মীদের যে করুণ পরিণতি, যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেটের ক্ষুধায় তারা কষ্ট পাচ্ছে, তারা চিকিৎসা নিতে পারতেছে না, তারা অর্থনৈতিক দৈন্যতায় কি করুণ জীবন যাপন করতেছে, এটা আমরা উপলব্ধি করি, এবং সে কারণে তারা মনে করে সবাই এসে যদি একযোগে আমরা দাঁড়াতে পারি, একযোগে যদি আমরা দাঁড়াই, তাহলে ইউনূসের এই যে যত অন্যায় অবিচারের অবসান ঘটবে এবং মুক্তি পাবে, সেই বিশ্বাসের জায়গা থেকে সে বলেছে। এখন ধরেন সবাই রাজপথে নেমে গেল, 13 তারিখে একটা গণবিক্ষোভ হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আবার চলে আসলো, আপনি মন্ত্রী হয়ে গেলেন,
এই যারা রাস্তায় নেমে বিক্ষোভ করলো তাদেরকে তো আপনারা পাত্তাই দিবেন না, দলের ফোনও ধরবেন না, নেতাকর্মীরা আপনার সাথে দেখাই করতে পারবেন না। এই যে কর্মীরা দলকে বাঁচিয়ে রাখে, কিন্তু ভালো দিন আসলে তাদের কোনো মূল্যায়ন হবে না। এই আক্ষেপটা আমি শত শত নেতাকর্মীদের কাছ থেকে পেয়েছি। আমি আপনার অনুমতি নিয়েই এই প্রশ্নটা করেছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের নেতাকর্মীদের আক্ষেপ যেটা, এটার সাথে বাস্তবতা আছে, এটা আমি স্বীকার করছি। তবে এটাও সত্য, আমাদের নেতাকর্মীরা কিন্তু নেতাদের কাছ থেকে, মন্ত্রীদের কাছ থেকে প্রত্যাশা বেশি করে না। তারা ভালোবাসা চায়, তারা মর্যাদা চায়, তারা আন্তরিকতাটা চায়। এটা হলো বাস্তবতা। এর সাথে কে মন্ত্রী হলো আর কে মন্ত্রী হলো না এটা গুরুত্বপূর্ণ নয়। আর ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি, মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রাজনৈতিক কর্মী হিসেবে থাকতেই পারে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি আমার আকাঙ্ক্ষা, আমার বিশ্বাস, আমাদের যে তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্ট, নিপীড়ন, নির্যাতন, মৃত্যু ভয়, প্রতিটি মুহূর্ত আতঙ্ক, এর থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একযোগে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই মানুষদের জন্যই আমাদের কিছু করা দরকার। এবং সেটা করার ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। এবং তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা, তাদের বিশ্বাসের জায়গার প্রতি গভীর শ্রদ্ধা রেখে, ভালোবাসা জানিয়ে আমি বলতে চাই, আমরা অচিরেই আমরা আপনাদের সাথে আসব। আপনাদের সাথে মিশেই আমরা এক হয়ে প্রয়োজনে যে কোনো পথে যেতে হলে, যে কোনো ধরনের এখানে এখানে যেমন ব্রিটিশ পার্লামেন্টের যত কনস্টিটিউয়েন্সি আছে, অর্থাৎ পার্লামেন্টের যতগুলো আসন আছে, 650টি আসনে ধরেন এমপিরা তার নিজ এলাকার নির্বাচনী আসনে প্রতি সপ্তাহে, এটাকে বলে সার্জারি, এখানে বসে তার যত নেতা মানে কনস্টিটিউয়েন্সি যারা তাকে ভোট দিয়েছে তারা এসে লিপিবদ্ধ করেন, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সাক্ষাৎকার নিয়ে তার এমপির সাথে দেখা করতে পারেন, সার্জারিতে যান ডাক্তারের মতো। তো আপনারা যখন এমপি ছিলেন, আপনারা কি এভাবে দলীয় সার্জারিতে যেতে পারতেন কিনা? আপনার যে পিএ, ওর এক ধমকেই দেখা গেল যে নেতা কর্মীরা যেতেই পারছে না তার দলে, উনি আপনার চেয়ে বড় নেতা হয়ে যান, আপনার যে পিএস থাকবেন উনি আপনার চেয়ে বড় নেতা হয়ে যান, অথচ ওনার দায়িত্ব ছিল সাধারণ মানুষের কথা শুনে লিপিবদ্ধ করে আপনাদের কাছে তথ্যগুলো দেওয়া। কিন্তু আমরা বাংলাদেশে এই সার্জারির কোনো কাঠামো আমরা দেখতে পাই না এখনো। ধরেন আপনার দলের, আপনি যে ঢাকা ৮ থেকে নির্বাচনে জয়লাভ করেছিলেন, সেই ঢাকা ৮-এর ভোটারদের সাথে আপনার যোগাযোগের মাধ্যম কি? টেলিফোন, ইমেল, না আপনার দলের প্ল্যাটফর্ম? আমার দলের প্ল্যাটফর্মের বাইরেও টেলিফোন, ইমেল, ফেসবুক, আমি এগুলো সৃষ্টি করেছিলাম, এগুলো অ্যাকাউন্ট খুলেছিলাম, আমি নিয়মিত দেখা করতাম এবং এটা আমি করতাম। এটা শুধু ঢাকা ৮-এ না, এর আগেও যখন আমি মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ছিলাম তখনও আমি করতাম। তখন আমি তো গ্রামে গ্রামে যেতাম, সপ্তাহে 2 দিন, মাসে কম করা হলেও 8 থেকে 10 দিন আমি গ্রামের মানুষের কাছে যেতাম। আমি মেঠো পথে, ধান ক্ষেতের মানে কি বলে, হাইল বলে আমাদের দেশে, সে হাইল দিয়ে আমি হাঁটতাম, হাটে, বাজারে, স্কুলে, মসজিদে, মন্দিরে, মাদ্রাসায়, হ্যাঁ, উপাসনালয়ে, সব জায়গায় আমি যেতাম। পূজা পার্বণ, ঈদ উৎসব, কোরবানি করতাম, মানুষের সাথে কথা বলতাম, মানুষের সুখ দুঃখ শেয়ার করতাম। এবং যে কারণেই মানুষের ভালোবাসায় না, আমি এখনো লিখিতভাবে অটুট আছি। একজন আপনার কনস্টিটিউয়েন্সির একজন কর্মী লিখিতভাবে একজন ভোটারের অভিযোগগুলো লিপিবদ্ধ করে এগুলো দলীয় ফোরামে আলোচনা করা এবং এটার সমাধান দেওয়া বা সিদ্ধান্ত দেওয়া, এই প্রক্রিয়াটি আমাদের দেশে হয়ে উঠছে না কেন? হ্যাঁ, এটা হয়ে উঠতেছিল। সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের একজন এমপি সদস্য, তাকে কিন্তু একজন পিএ দেওয়া হয়, এবং সে তার এমপিকে সার্বক্ষণিক সপ্তাহে সহযোগিতা করে। এবং এটা কিন্তু এই কালচারটা গড়ে উঠতেছে। হয়তো সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে পর্যন্ত যায়নি, এটা সত্য, কিন্তু আর এটা যে কালচার, সংসদের বিরোধী দলের থেকে সংসদের স্ট্যান্ডিং কমিটির সভাপতি, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা তার এই সরকারের আমলেই করেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, বিরোধী দল থেকে মন্ত্রী পরিষদের সদস্য, স্ট্যান্ডিং কমিটির সভাপতি, একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো কিন্তু শুরু হয়েছিল এবং এটা কিন্তু আস্তে আস্তে একটা সমৃদ্ধ পথে যাচ্ছিল।
তো ওই যে একটা কথা, একটা আমি এই প্রশ্নের উত্তরটা আমি পাশ কাটিয়ে গিয়েছে যে অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে করেন, তো যে আওয়ামী লীগ বিএনপিকে ইলেকশন করতে দেয়নি, ব্যাপারটা তো এটা সত্য নয়। সব বাংলাদেশে কখনোই কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোনো ধরনের নিষিদ্ধ করা হয়নি, বাধা দেওয়া হয়নি, এবং কাউকে ইলেকশন করতে পারবে না কোনো দল, এমনকি বিএনপি সহ সকল রাজনৈতিক দল, জামাত ইসলামও নিষিদ্ধ করা হয়নি নির্বাচন সময়। এটা হলো সত্য, তারা নির্বাচন করেনি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, এটা ছিল বাস্তবতা। সুতরাং এখন যিনি এটা হলো এক ধরনের। আর এখন আজকের বাস্তবতাটা, আজকের ব্যাপারটা কিরকম, আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচনী কমিশন থেকে নির্বাচন করতে পারবে না। এটা সেই মানে ফ্যাসিজমের চরম পরাকাষ্ঠা। এটা তো দুঃশাসক, স্বৈর শাসক, আইয়ুব ইয়াহিয়ার চাইতো জবরদস্ত স্বৈর শাসক, ফ্যাসিস্ট কায়দা বাংলাদেশে কিন্তু কার্যকর করা হয়েছে। তো এই দুইটা জিনিসকে কিন্তু একসাথে মিলালে হবে না। হয়তো তারা ইলেকশন করেনি, যেমন এটা তাদের ইচ্ছা। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনারা তো ইলেকশন করার উপযুক্ত পরিবেশটা আরো সুন্দর করতে পারতেন, সেটা বলতে পারেন, সেটা নিয়ে যেমন এখন আলোচনা। আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ হলে আপনারা একটা গ্রহণযোগ্য ইলেকশনের একটা লেভেল প্লেইং ফিল্ড হলে আপনারা নির্বাচনে যাবেন। তো এটা এই বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের বৃহত্তর, স্বার্থে, হ্যাঁ, হ্যাঁ, বৃহত্তর স্বার্থে। বৃহত্তর স্বার্থে, তো এই বৃহত্তর সংবিধানের, স্বার্থটা আপনারা জাস্ট, জনগণের স্বার্থে। হ্যাঁ, আপনি জনগণের বলেন। স্বার্থে আপনারাই যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে দিতেন, তাহলে আওয়ামী লীগের অধীনেই একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে আপনারা ক্ষমতাটা হস্তান্তর করতেন, আপনারা নির্বাচনও করতে পারতেন, বিএনপিও নির্বাচন করতে পারতো, যে সমস্ত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আছে সেটাও করতো, তখন আর জুলাই অভ্যুত্থানের প্রয়োজন হতো না। এই কাজটা তখন আপনারা করলেন না কেন? আমি আবার একটা কথা বলি, জুলাই অভ্যুত্থান কোন অভ্যুত্থান না, এটা সংঘর্ষ। এটা রক্তক্ষয়ী একটি জঙ্গিবাদী আক্রমণ হয়েছে। গণভবন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তার সরকারি বাসভবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আক্রমণ করে, দেওয়াল থেকে ইট থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে ধ্বংস করছে। যে বিভৎসতা, যে জঙ্গি রূপ, সেটা তো ঢেকে রাখা যাবে না। এটা হলো একটা। দ্বিতীয়টা হলো, আমরা তো পরিষ্কার ভাষায় আমরা এখনো বলি, আমরা সংবিধান অনুযায়ী আমরা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু মূল সংবিধানের মূল স্পিরিটের পক্ষে না। তারপরও বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনস্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীল একটা পরিবেশ ফিরে আসা দরকার, সেই প্রয়োজনে আমরা তত্ত্বাবধায়ক সরকার কথা বলছি। এটা হলো দেশপ্রেমিক একটি দলের কর্মী হিসাবে, এবং আমার দলের নেতা দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা জনস্বার্থে দেশপ্রেমিক নাগরিক হিসাবে, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা এটা চাই। এটা মানে আমরা সংবিধানের বিপক্ষে, আমরা তা তো নয়, আমরা জনগণের পক্ষে। এটা কিন্তু এইভাবে আপনাকে। আরেকটি বিষয়ে আমরা যখন দেখি একটি এই দেশে যেমন দেখেন এডুকেশন নিয়ে, অর্থনীতি নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে বা ইমিগ্রেশন নিয়ে বা আইন নিয়ে শ্যাডো গভর্নমেন্ট থাকে। অর্থাৎ যে দলটি সরকার, এখন লেবার পার্টি সরকার গঠন করছে, লেবার পার্টি দেশ চালাচ্ছে, কনজারভেটিভ দল তার শ্যাডো আইন মন্ত্রণালয়ে রয়েছে, শ্যাডো ডিফেন্স আছে, তখন তারা ওই বিষয়ে কথা বলেন। সবাই গণহারে এক বিষয়ে, রাজনীতি নিয়ে, লকডাউন নিয়ে কথা বলেন না। কিন্তু আমাদের দেশে এই শ্যাডো সরকারের বা শ্যাডো মন্ত্রণালয়গুলোর কনসেপ্টটা খুব বেশি ডেভেলপ হতে আমরা দেখি না। যেমন আপনারা গণহারে প্রফেসর ইউনূসের সমস্ত কিছু নিয়ে আপনারা বললেন। এখন প্রফেসর ইউনূসের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে। এখন আপনার শ্যাডো আইন মন্ত্রণালয় কে দেখছেন? কারণ আইনমন্ত্রী তো জেলে। আপনার আইনমন্ত্রী তো না তো এখন আমি দেশের একটা যে, কথা বলছি, আমি আপনাকে প্রত্যেকেই তো বলি, এখন আমি কি বলবো কি আপনার আপনি প্রশ্নের আপনার উত্তর দেব? শ্যাডো দলের নেতারা কোথায়? তারা কিভাবে অ্যাক্ট করছেন এই মুহূর্তে? যে পরিস্থিতি, রক্তক্ষয়ী যে সংঘর্ষের মধ্য দিয়ে দেশটাকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, সেই অবস্থাতে
দেশের প্রধানমন্ত্রী যান হত্যা করার সমস্ত আয়োজন যেখানে সম্পন্ন হয়েছে, কোনো ক্রমে বেঁচে গিয়েছেন না, সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থার তৈরি হয়েছে এটা তো আপনাকে বিবেচনা নিতে হবে। আমাদের মানে শ্যাডো গভর্নমেন্টের একটা হলো সরকার যারা দেশ পরিচালনা করে তাদের গভর্নমেন্টের শ্যাডো গভর্নমেন্ট, আবার যারা বিরোধী দলে থাকে তাদেরও একটা শ্যাডো গভর্নমেন্ট থাকে, তারা বিরোধী দলের একটা ছায়া সরকার থাকে। এটাই তো নিয়ম, গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ দেশে এভাবেই চলে। তো সেটা তো সবকিছুই কাঠামো সমস্ত কিছুই ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো সবকিছুই সমস্ত কাঠামোগুলো কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মাজা ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, বিশেষ করে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সাথে প্রগতিশীলদের যারা আছে তাদেরকে যেভাবে চরম হিংস্রতার মধ্য দিয়ে এমন একটি অবস্থার ভিতরে নিপতিত করা হয়েছে যে যখন বলা হতো যে আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ দেশ থেকে উড়ে গেছে, হাওয়া হয়ে গিয়েছে, এর নানা কথা বলতো না। আসলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের মানুষ আছে, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা, লক্ষ কোটি ভোটাররা আছে। আপনাদের এই শ্যাডো সরকারের কনসেপ্ট, আমাদের শ্যাডো সরকারের পরিকল্পনা আছে। এটা না, অনেকেই আপনারা কথা বলতে চান না, আপনাকে অনেক রিকোয়েস্ট করে আমি এনেছি। এখন আপনার দলের আরো নেতাকর্মীরা আছেন, আরো সিনিয়র নেতারা আছেন, তারা কেউ মুখ দেখান না, কেউ অডিওতে আসেন, কেউ ভিডিওতে আসেন না, কেউ স্টেটমেন্ট দেন তো দেন না। এখন দলের একটা পেজ আছে, ওইখানে কি দলীয় পেজে একটা সমন্বিত একটা, এখানে ধরেন আপনার যখন টনি ব্লেয়ার ছিল তার স্পিন ডক্টর ছিল অ্যালিস্টার ক্যাম্বল, একজন প্রেস অফিসার থাকে, আমরা গণমাধ্যম কর্মীরা ওখানে প্রেস অফিসারের কাছে চিঠি লিখতাম, ডাউনিং স্ট্রিট থেকে আমাদেরকে উত্তর দিত। এখন আপনার দলের প্রেস অফিসার কে, আপনার দলের কমিউনিকেশন কর্মকর্তা কে, আপনার দলের তথ্য যোগাযোগের জন্য কার কাছে যোগাযোগ করব? আমি আপনাকে হয়তো ডাইরেক্টলি টেলিফোন করেছি, তো আপনার দলের এখন কমিউনিকেশনের মাধ্যমটা কি? আমাদের দলের এই ভঙ্গুর পরিস্থিতিতে, এই চরম দুঃসময়েও আমাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা সীমিত পরিসরের ভিতর দিয়েই আমরা চলছি। সেক্ষেত্রে দলের অফিস সেক্রেটারি, দলের ডেপুটি অফিস সেক্রেটারি, তারা কিন্তু কাজ করতেছে। সবাই একটা প্রতিকূলতা, প্রতিটি মুহূর্ত প্রতিকূলতার ভিতর দিয়ে পার করছে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের যেমন পেটে খাবার নেই, বেঁচে থাকার সম্ভাবনা সবকিছুকে ধ্বংস করে ফেলছে, দেশের মানুষের স্বপ্ন ধ্বংস করে ফেলছে। একইভাবে আমাদের দলের নেতাকর্মীদের, এমনকি কেন্দ্রীয় কোনো অনেক নেতা আছে, তারাও কিন্তু এ ধরনের তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়েই পার করছে। সুতরাং আপনি যে উদাহরণগুলো দেন, ইংল্যান্ডের উদাহরণ অথবা ইউরোপের উদাহরণ, সেই উদাহরণ কিন্তু বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে আপনি বলবেন আপনি মিলাতে পারবেন না। আপনি বাংলাদেশের ওয়েস্টমিনস্টার স্টাইলের ডেমোক্রেসি আনতে চান, তো আমার ইংল্যান্ডের কথা শুনবেন না? আপনি তো বলেন আমি ওয়েস্টমিনস্টার স্টাইলের ডেমোক্রেসি আনতে চাই। আপনি বলতেছেন আমরা চেষ্টা করছি, আমরা ঘুরে দাঁড়িয়ে আমরা অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই পথে আমরা নিয়ে যেতে চাই। আমার শেষ প্রশ্ন, সাধারণ নেতাকর্মীদের আমি ওই জায়গাতে শেষ প্রশ্ন করার আগে, আপনি শেষ প্রশ্ন করার আগে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো, শিক্ষার কথা বলেছেন, তো আমার দুঃখের সাথে বলতে হয় আজকে শিক্ষকরা তাদের পেশার, তাদের ন্যায্য দাবির পক্ষে তারা কথা বলতে গিয়ে তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, টিয়ার গ্যাস সেল মারা হয়েছে, এমনকি তাদেরকে রাবার বুলেটের নামে মেটাল বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হয়েছে। 120 জনের উপরে শিক্ষক-শিক্ষয়িত্রীরা হসপিটালে ভর্তি হতে গিয়ে সেখানে ভর্তি করা হচ্ছে না, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে, পিটিএ, জেটিএ, এইভাবে লাল পানি গরম পানি ছিটিয়ে। এই অত্যাচার তো বাংলাদেশের মানুষ কখনো পড়েনি এইভাবে। শিক্ষকদের মর্যাদা দেওয়ার দায়িত্বটাও কিন্তু বর্তমান সরকারের ভিতরে পড়ে না। তাদের যে অনেকে বলে না, অনেকেই প্রশ্ন করে আমাদের অনুশাসন আছে কিনা, কিন্তু এই যে কর্মকাণ্ডর
এর জন্য কোনো অনুশোচনা বোধ কি কাজ করে না? প্রতিদিন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে পণ্ডিত পর্যন্ত, হুজুর থেকে ধর্মীয় শিক্ষক, এদেরকে বাদ দিতে হবে, সঙ্গীত শিক্ষকদেরকে বাদ দিতে হবে এবং এদেরকে অসম্মান করতে হবে, জুতার মালা পরাতে হবে, নিয়োগ থেকে বাতিল করা হচ্ছে, অপমান করা হচ্ছে প্রতিনিয়ত। এটা একটি জাতিকে তো মঙ্গলের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সেই সরকারের মানুষদের প্রতি আমি সহানুভূতি না, আমি তাদের সাথে সংহতি প্রকাশ করি। তাদের ন্যায়সঙ্গত দাবি অচিরেই মেনে নেওয়া হোক। এই অত্যাচার, এই আঘাত একের পর এক, এই শুধু আজকের শিক্ষকদের না, এর আগেও একাধিকবার আমরা দেখেছি, কথা বললেই তাদেরকে দমন করা হয়। এভাবে তো কোনো অতীতের কোনো সরকার, বিশেষ করে আওয়ামী লীগ শাসন আমলে, দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে তো এইভাবে নিগৃহীত হয়নি। এভাবে তো সাংবাদিকরা খুনের মামলা, গুমের মামলার আসামি হয়নি, কারাগারে নিক্ষিপ্ত হয়নি। এভাবে তো বাংলাদেশের যে মত প্রকাশ, জনমত তৈরি করা, মানুষের কাছে যারা বিশেষভাবে মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করে থার্ড আই হিসেবে কাজ করে, সেই সাংবাদিকরা রাষ্ট্রের যন্ত্রের আক্রোশে পরিণত হয়েছে। এর থেকে বাংলাদেশের মানুষের রক্ষা করবে কি? শুধু আল্লাহ না মানুষ? দলীয় চেইন অফ কমান্ড এখন কি নেতাকর্মীরা জানতে চায়? আপনার সাথে বা আপনার দলের সাথে তৃণমূলের নেতাকর্মীদের সংযোগের মাধ্যম কি, যদি একটু বলেন। আওয়ামী লীগের সভাপতি, আমাদের আওয়ামী লীগের ঐক্যের প্রতীক, আমাদের আলোকবর্তিকা, আমাদের পথ প্রদর্শক, সততা এবং আন্তরিকতা, ভালোবাসা প্রতীক এবং দলের ঐক্যের যে ঝান্ডা নিয়ে তিনি 81 সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, এখনো আমরা তার নেতৃত্বে, তারই পরামর্শে, তার নির্দেশনায় আলোকিত পথের দিকে আমাদের সংগ্রাম নিরন্তর চলছে। আমরা দেশরত্ন শেখ হাসিনাই আমাদের নেত্রী, আমাদের সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সহযোগী সংগঠন থেকে আরম্ভ করে ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যারা তরুণ প্রজন্মেরকে নেতৃত্ব দেয়, সেই সংগঠনের প্রতিটি নেতাকর্মী এবং বাংলাদেশের প্রগতিশীল মানুষ সবাই দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং বিশ্বাস করে, এবং তারা প্রকাশ্যে বলে শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো ছিলাম, তাকে ফিরিয়ে আনা দরকার। তার কাছেই বাংলাদেশের মানুষ নিরাপদ এবং সুশাসন তার কাছেই আমরা পেতে পারি। আর বর্তমানে যারা এসেছেন এদের হাত থেকে বাঁচতে চায়। 1/11 এর সময় আমরা দেখেছি উনি লন্ডনে ছিলেন, আই ওয়াজ দেয়ার, আমি ওনার ইন্টারভিউ করেছিলাম। উনি তখন এই 1/11 এর সময় বাংলাদেশে উনি গিয়েছেন। এখন কি ওনার বিরুদ্ধে তখনও মামলা ছিল, গ্রেপ্তারেরও ওনার শঙ্কা ছিল। তো উনি বাংলাদেশে গিয়ে এই মুহূর্তে ফিরে গিয়ে ওনার বিরুদ্ধে যে মামলা রয়েছে, আপনি কি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন এই মুহূর্তে? সমস্ত নেতাকর্মীদের, লন্ডন থেকে অনেকেই গিয়েছিলেন তখন, আপনারা সবাই মিলে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে আইনি মোকাবেলা করবেন কিনা? আইনের মোকাবেলা তো আমরা অবশ্যই করব। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আইন মেনে আমরা চলতে চাই, আমরা সংবিধানকে সম্মান জানাতে চাই। এটাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও বঙ্গবন্ধু করা দেশরত্ন শেখ হাসিনা এই আস্থায় বিশ্বাস করেন। আপনি বলুন তো, বাংলাদেশের যে অবস্থা, আপনি লন্ডনের সময়, সেই সময়ের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কি এক? তখন উনি বিরোধী দলে ছিলেন, আর এখন উনি প্রধানমন্ত্রী হয়েও উনি জীবন বাঁচাতে পারেন না। আক্রমণের, খুনিদের, সন্ত্রাসীদের, জঙ্গিদের আক্রমণ থেকে জীবনটা উনি রক্ষা করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। উনি প্রধানমন্ত্রী হয়েও উনি বাঁচতে পারেন না। উনি দেশ ছেড়ে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রে যে উনি আতিথেয়তা নিতে, আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে যারা খুনের মামলা করে, আইসিটি আদালতে মামলা করে, বলেন তো আপনি, 400-র উপরে খুনের মামলা দিয়েছে, আইসিটি আদালতে মামলা দিয়েছে এবং সে বিচারও করে ফেলছে। ওনার বিরুদ্ধে রায় দেওয়ার আগেই তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এ কথা বলে
আদালতে কথা বলে, প্রকাশ্যে কথা বলে, রাজপথে কথা বলে, বক্তৃতা দিয়ে বলেন, স্যাটায়ার করেন দেশের মানুষকে নিয়ে। এটা তো এই অবৈধ দখলদার সরকারের প্রত্যেকটি সদস্যের এবং তাদের দোসরদের কথা। সেই অবস্থায় আপনি যদি মনে করেন বঙ্গবন্ধু কন্যা এই দখলদারদের কাছে, এই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের কাছে, এই দখলদার সরকারের কাছে যদি ন্যায় বিচার প্রত্যাশা করেন, সেটা কি সঠিক হবে? যে অন্যায় অবিচারের সৃষ্টিকারী, জঘন্য, যারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, বিদেশিদের দোসর, দালাল, পদলেহী, এদের কাছ থেকে যে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে না। এজন্যই তো আমি বলেছি সবার আগে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিদায় নিতে হবে। দেশে স্থিতিশীল পরিবেশ যখন ফিরে আসবে, নিশ্চয়ই বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের আলোকবর্তিকা, যিনি সক্ষমতার প্রতীক হিসাবে, সুদৃঢ় নেত্রী হিসাবে দেশকে কিভাবে আত্মমর্যাদায় প্রতিষ্ঠা করা যায়, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব সভায় আমাদের পৌঁছে দিয়েছেন, মর্যাদাশীল দেশের নাগরিক হিসাবে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। সেই মানুষটি অবশ্যই বাংলাদেশের মানুষের অন্তঃপ্রাণ, তিনি আমাদের নেত্রী, তিনি আমাদের দিক নির্দেশা প্রদানকারী, আলোকিত মানুষ। সেই মানুষটিকে ঘিরেই বাংলাদেশের 17 কোটি মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণ করার নেত্রী হলেন দেশরত্ন শেখ হাসিনা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের নির্ধারিত সময়ের 34 মিনিট বেশি সময় আমরা ব্যয় করেছি। আপনি আর 1 মিনিট সময় পাবেন সমাপনী বক্তব্য। আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। ধন্যবাদ, আপনি অনেক সময় দিলেন। আমি জানি না দর্শক শ্রোতা বিরক্ত হলো কিনা, বিরক্ত হলেও না, দেখছে, দর্শকরা দেখছে বলেই আমরা অনুষ্ঠানটি লম্বা করেছি। এই পলিটিকা ইসের মাধ্যমে আমি দেশবাসীর কাছে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে, বিশ্বের গণতন্ত্রকামী মানুষদের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, বাংলাদেশের এই সংকটময় মুহূর্ত, এই অসাংবিধানিক অবৈধ দখলদার সরকারের হাত থেকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্নকে আবার দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক কাঠামোর ভিতরে দেশ শাসনের অংশগ্রহণ করার জন্য, দেশের উন্নয়নের সাথে জনগণ চাইলে প্রধানমন্ত্রী হিসাবে উনি দেশ পরিচালনা করবেন, জনগণ যেখানে চাইবে সেখানেই উনি কাজ করবেন, আমরা কাজ করব। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে প্রতিটি মানুষের মঙ্গল কামনা করি। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, সমৃদ্ধি চাই, অসাম্প্রদায়িক চেতনায়, গণতান্ত্রিক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের তথাকথিত যে আইসিটি আদালত, এটা বাতিল করা এবং সকল রাজবন্দীদের মুক্ত করা এবং সকল রাজবন্দীদেরকে মর্যাদার সাথে তাদের চিকিৎসার যেমন প্রয়োজন ছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, অনতিবিলম্বে তাদেরকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা দরকার। দখলদার মুক্ত করার জন্য, এই জঙ্গিবাদ মুক্ত করার জন্য সবার আগে দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো, 13ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি সকাল সন্ধ্যা আপনারা পালন করে রাস্তায় নেমে আসুন এবং এই দখলদার সরকারকে লাল কার্ড দেখিয়ে দিন যে তুমি বিদায় হও, আমাদের রক্ষা করো, দেশ বাঁচাও। ইউনূস হটাও, অনেক ধন্যবাদ। আমরা এখানে দেশ বাঁচাও। অনেক ধন্যবাদ। এটি নিশ্চয়ই আপনার রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি বলবেন। আমরা চাই না কোনো সহিংস পরিস্থিতিকে উস্কে দিতে। তো দর্শক, আপনারা অনেকক্ষণ দেখেছেন এবং এখনো আগ্রহ নিয়ে দেখছেন, অনেকে মন্তব্য করেছেন। কিছু মন্তব্য আমরা দেখাতে পেরেছি যেগুলো গণমাধ্যমে আসলে দেখানোর মতো উপযোগী, আর কিছু মন্তব্য আসলে আমরা পড়তেও পারছি না, দেখাতেও পারছি না। আমরা আপনাদের অংশগ্রহণ চাই, তবে আপনারা যদি গঠনমূলক প্রশ্ন করেন, সমালোচনা করেন, সবগুলোকে আমরা আনতে চাই, কিন্তু গালি দিয়ে ফেললে তো আমরা দেখাতে পারি না। আমরা গণমাধ্যমে এ ধরনের গালি দেওয়া মন্তব্যকারীদেরকে নিরুৎসাহিত করি, তবে আপনাদের অংশগ্রহণ আমরা চাই। তো পলিটিক্যাল নিউজটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বগুলো দেখবার জন্য। আর যারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পারেননি, পডকাস্টে গিয়ে আপনারা পলিটিক্যাল নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সেখানে আমাদের এই অনুষ্ঠান